ওকে, তো আমাদের কাজ করার জন্য মূলত একটা এডিটর দরকার। আমরা কাজ করা বলতে কি বোঝাতে চাচ্ছি, একটা ওয়েব পেজ আমরা বানাতে যাচ্ছি। তো যখন আমরা একটা ওয়েব পেজ বানাবো, তখন অবশ্যই সেই ওয়েব পেজটা আমরা গ্রাফিকের যেমন কাজ দেখছি যে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে পরে হয়ে যায়। এখানে যেমন এই যে ফেসবুক, তারপর জি ফ্রিল্যান্সার, ইউটিউব, চ্যাট জিপিটি, বিকাশ, এরকম বিভিন্ন রকমের পার্ট আছে। তো প্রত্যেকটাতে ঢুকলে এক একটা করে সাইট দেখাবে, ওয়েবসাইট দেখাবে। যেমন আমরা যদি গুগলে ঢুকি, যে google.com, এই যে গুগলের একটা সাইট আমরা দেখতে পাচ্ছি। জি তো এই যে গুগলের সাইটটা দেখতে পাচ্ছি, এটা তো আর এমনি এমনি হয়ে যায় নাই, জি যে এমনি এমনিতে গুগলের সাইটটা হয়ে গেছে, বিষয়টা এমন না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই সাইটটা তৈরি করছি, এটা তৈরি করতে গেলে তাদেরকে এই কোডগুলো রাইট করতে হয়েছে। এই কোডগুলো রাইট করার থ্রুতে এইরকম একটা সাইট আমরা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে যে এই জি যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই, এই ইন্টারফেসটা কিভাবে আমরা দেখতে পাই, এটা বানাবো কিভাবে? আমি কিছুক্ষণ আগে একটা কোডের কথা জি বললাম যে এখান থেকে কোডগুলো দেখা যায়, তাহলে এই কোডগুলা কি দ্বারা তৈরি হয়েছে, বা এটা লিখার জায়গা কি, বা এটা কোথায় কাজ করে? আমরা যেমন যখন ফটোশপ গুলাতে কাজ করছি বা বিভিন্ন জায়গায় দেখছি, ওরা একটা ফটোশপ প্যানেলের ভিতরে কাজ করে। তো আমাদেরও সেরকম একটা প্যানেলের মধ্যে কাজ করতে হবে। জি আপনার এখান থেকে নয়েজ আসতেছে। ওয়েট। জি আমি মিউট করে দিচ্ছি ভাই। হ্যাঁ, মিউট করে রেসপন্স করেন মাঝে মাঝে। আচ্ছা, তো আমাদের এখন কাজ হচ্ছে, এই যে একটা সাইট আছে, এই সাইটটা যে আমরা তৈরি করব, এই সাইটটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন, এইটার পেছনে যে কোডগুলো আছে সেই কোডগুলো লেখার দরকার। এই যে এরকম কোডগুলো আমাদের লেখা প্রয়োজন। এখন এগুলো লিখবো কিভাবে আমরা? লেখার জন্য আমাদের জায়গা দরকার। তো সেই সেই একই রকম ভাবে আমাদের এখন জায়গাগুলো খুঁজতে হবে যে কোথায় আমাদের লেখা যায়। এখন লেখার জন্য আমাদের পিসিতে বাই ডিফল্ট একটা পার্ট দেওয়া থাকে, যে নোটপ্যাড। শুধু নোটপ্যাড যেটা আছে, সেই নোটপ্যাডটা আমাদের পিসিতে বাইবেল দেওয়া থাকে। শুধু নোটপ্যাড, এই যে এটা হচ্ছে শুধু নোটপ্যাড। এখন এই নোটপ্যাডের মধ্যে আমরা যদি ঢুকি, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন জিনিস লিখতে পারি, যেমন আমার, তোমার, এভাবে আমরা লিখতে পারি। তো এই কোডটা লেখার জায়গা, আমাদের এরকম একটা জায়গা প্রয়োজন। তো সেই জায়গাটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? এটা আমরা কেটে দিই। যেমন আমরা যদি মানে আমাদের দৈনন্দিন জীবনের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে আমরা কম বেশি সবাই পড়াশোনা করছি বা স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন খাতা পত্র নিয়ে কাজ করি। যেমন ধরেন আমি ফিজিক্স লিখবো, ফিজিক্স এর জন্য একটা বই আছে, একটা খাতা আছে। ম্যাথ করবো, ম্যাথের জন্য একটা বই আছে, খাতা আছে। তো এই জিনিসটাও ঠিক একই রকম ভাবেই। তো আমাদের যে বইটা আছে সেটা আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছি, এটাই মনে করি যে আমাদের বই। এখন এটাকে লিখতে হবে, লিখার একটা জায়গা দরকার। তো জায়গাটা হচ্ছে আমাদের খাতা। তো এই খাতাটা কিভাবে আমরা পাবো? এই খাতার জন্য আমাদের একটা এডিটর ইউজ করতে হবে। তো এডিটর কোনগুলা? এখন এডিটর তো অনেক রকমের এডিটর আছে, যেমন আমরা ফটোশপ বলে থাকি এডিটর একটা, একটা ইলাস্ট্রেটর একটা এডিটর, এরকম ভাবে বলে থাকি। তো আমাদের এই কোডিং এর কাজ করতে গেলে আমাদের বেসিক্যালি বেশ কিছু এডিটর সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তাছাড়াও আছে সাবলাইম টেক্সট আছে, ওইদিকে আছে ব্রাকেটস আছে, আপনার হচ্ছে অ্যাটম আছে, তারপর ভিজুয়াল স্টুডিও আছে। তো আমরা এইগুলা নিয়ে কাজ করবো মূলত। তো একেবারে যেহেতু বেসিক পার্ট থেকে আমরা শিখতেছি, তো আমরা একবারে ফান্ডামেন্টাল পার্টটা দেখবো। নোটপ্যাড প্লাস প্লাস, তো নোটপ্যাড প্লাস প্লাস আমাদের লাগবে। তো নোটপ্যাড প্লাস প্লাস আমরা লিখে সার্চ দিব। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এই যে নোটপ্যাড প্লাস প্লাসটা আছে, এখানে নোটপ্যাড প্লাস প্লাসে দেখেন অনেকগুলা ভার্সন আছে, অনেকগুলা ভার্সন। এই যে অনেকগুলা ভার্সন দেওয়া আছে। তো আমরা কোন ভার্সনটা নিয়ে কাজ করবো? আমরা লেটেস্ট ভার্সনটা নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নাই এতে। তবে লেটেস্ট ভার্সন গুলা নিয়ে কাজ করলে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করব। যেমন আমরা সরাসরি দেখতে পারবো না, ওইটার জন্য এক্সট্রা ভাবে প্লাগ ইন ইনস্টল দিতে হবে। এরকম বিভিন্ন রকমের প্রবলেম আছে। তো সেই থ্রুতে আমরা এখন কাজ করবো মূলত নোটপ্যাড 7.00 বা 7 ভার্সনটা। নরমালি 7.5.1 একটা ছিল, যে এই ভার্সনটা ওরা তুলে নিছে, দেখেন নাই। 7.5.1 এই ভার্সনটা অনেক ভালো একটা ভার্সন ছিল। তো ওরা কিছুদিন রাখার পরে এই জিনিসটা তুলে দিছিল। তো যার কারণে এই যে নোটপ্যাড 7 যেটা আছে, এই 7টা হচ্ছে ভালো। এখন আপনার পিসিটা কত বিটের, এটা আগে আপনার বুঝতে হবে। যেমন এখানে 64 বিট আছে, আমরা জানি যে 64 বিট বা 32 86 বিট, এই দুইটা বিটেরই নরমালি হয়ে থাকে পিসি গুলা। তো সেই ক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেমটা 64 বিটেরই আছে। আপনার কি জানা আছে যে 64 বিট আমরা বুঝবো কিভাবে? জানা আছে? জি ভাই এটা আপনার, জানি। এটা উইন্ডোজ আচ্ছা ঠিক। উইন্ডোজ যখন ইনস্টল করি তখনও এটা বোঝা যায়, আর যখন আপনার
আচ্ছা, যদি যদি না জানা থাকে তাহলে আমি তারপরে দেখাই দিই। ২-৩ টা ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার MS Info 32। এটা হলে আপনার টোটাল কনফিগারেশনটা আপনি দেখতে পারবেন আপনার পিসি। এটা আপনার পিসির কনফিগারেশনটা কি পর্যায়ে আছে এখন। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের উইন্ডোজ সিস্টেমটা কিরকম, কোনটা কিরকম পার্টে আছে, পুরা A to Z পুরা ডিটেইলসটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমাদের পিসি সেগমেন্টটা দেখার জন্য এই দেখেন এখানে দেয়া আছে সিস্টেম টাইপ 64 বিটের মানে বেস পিসি। তো সেই ক্ষেত্রে আমরা 64 টা বুঝলাম। তো এখান থেকে আমি যেটা MS ইনফো লিখলাম ওইটা তাহলে আপনার টোটাল কনফিগারেশনটা আপনার জানা হয়ে যাবে। তো এটা হয়তো জানতেন না আপনি। আপনি জানতেন হচ্ছে হয়তো এখান থেকে রাইট বাটন প্রেস করে এখানে আসবে এইভাবে জানতেন। নাকি? জি আমি জি আমি এইটা জানতাম, আপনি এখন যেটা হ্যাঁ, হ্যাঁ। দেখাচ্ছেন ওইটা আগে জানতেন না। যেটা এখানে যেমন লেখা আছে দেখাইছেন ওইটা দেখেন, আমি জানতাম না। এখানে লেখা আছে 64 বিট। তাহলে নতুন একটা কিছু জানা হয়ে গেল। কাজে তো দিবে, কাজে দেবে না এমন না। নতুন কিছু তো শিখতে পারলেন। জি তো এখানে দেখেন 64 বিট অপারেটিং সিস্টেম এখানেও দেওয়া আছে। তো যে যেভাবে খুশি সেভাবে এটা দেখতে পারে। তো আপনি এভাবে দেখে নেবেন এটা আপনার পিসিটা কত বিটের আছে কি বৃত্তান্ত। এবার আমরা চলে আসি আমাদের এখান থেকে এই ফাইলটা আমরা ডাউনলোড দিব। তো নোটপ্যাড প্লাস প্লাস 7 ভার্সনটা আমরা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য আমরা এই যে চলে আসলাম। এখন যদি আপনার পিসি 32 বিট হয় তাহলে সেটা নামাইতে হবে। যদি 64 বিট হয় 64 বিট। এখান থেকে যে ইনস্টলারটা আছে যে ইনস্টলার, এই ইনস্টলারটা আমরা নামাবো। নট এইগুলো আমরা কখনোই নামাবো না। এগুলা পোর্টেবল ভার্সন বাট এগুলো নামানোর দরকার নাই। শুধু ইনস্টলারটা নামাবো। তাহলে সেই ক্ষেত্রে হবে কি যেটা লাইট ওয়েট, একেবারে লাইট ওয়েট কিছু এমবি তাহলে সেই ক্ষেত্রে আমার পিসিটা আর মানে ল্যাগ করবে না। তো সেই ক্ষেত্রে ইনস্টলারটার উপর ক্লিক করলে ইনস্টলারটা এভাবে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোডের জায়গা বলতেছে এখন এখান থেকে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল। এখন নরমাল প্রসেসে ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। যদি আমার ইনস্টল করা আছে তারপর আমি দেখাই দিচ্ছি ইনস্টল কিভাবে করতে হয়। সো আমরা এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে চলে আসবো। এবার এখান থেকে দেখেন আমাদের এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস যেটা আমরা ইনস্টল দিলাম মানে এখান থেকে ডাউনলোড দিলাম সেই ফাইলটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা ওপেন করতে পারি অথবা অ্যাডমিনিস্ট্রেটরে অন করতে পারি। এবার এখান থেকে আমরা ইয়েস দিব। দেন ওকে। আপনার কোন ড্রাইভে যে ড্রাইভে দরকার সেই ড্রাইভগুলা সিলেক্ট করে নিবেন। এখান থেকে এগ্রি দিলাম। এই যে এইটা আপনার সি ড্রাইভ যদি ভারী থাকে তাহলে সেক্ষেত্রে অন্য যেকোনো একটা ড্রাইভে নিতে পারেন। নিয়ে আপনি ইনস্টল করতে পারেন। কোন সমস্যা নাই। এখান থেকে নেক্সট দিয়ে তারপর নেক্সট দিবেন, নেক্সট দিবেন এইভাবে কাজটা হয়ে যাবে আরকি। আমার ইনস্টল করা আছে আমি আর নতুন করে ইনস্টল করলাম না। কোন সমস্যা আছে? করতে পারবেন ইনস্টল? জি ইনশাআল্লাহ করতে পারবো ভাই। আচ্ছা। শুধু নেক্সট নেক্সট দিয়ে যাওয়া আর কোন কাজ নাই। এই যে এখান থেকে ইনস্টল জি দিলে আর যদি ক্রিয়েট শর্টকাট এইটা যদি ক্লিক করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপের যেই মেইন বক্সটা আছে সেখানে আপনার এটা একটা মার্ক হয়ে থাকবে। এই যে এখানে একটা মার্ক হয়ে থাকবে। আইকনটা মার্ক হয়ে থাকবে। আর যদি এখানে না দেন তাহলে সেক্ষেত্রে মার্ক হবে না। এটাই জাস্ট পার্থক্য। ঠিক আছে? আমি ইনস্টল দিলাম না এখান থেকে জি ভাইয়া। তো এবার আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা এখান থেকে নিই। আপনারটা ডাউনলোড দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার এখানে ১ম পেজটাতে কিছু ডিক্লারেশন আসতে পারে ওদের। কিছু টার্মস কন্ডিশন বা বিভিন্ন লিখা এখানে থাকতে পারে। তো ওই পেজটা কেটে দিবেন। এভাবে ওই পেজটা কেটে দিবেন, হ্যাঁ? কেটে দিলেই এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এই যে আমরা ইন্টারফেসটা দেখতে পারতেছি, এখন এই ইন্টারফেসে আমাদের লিখতে হবে। এটা হচ্ছে লিখার জায়গা। এখন আপনি বলতে পারেন যে, "ভাই লিখার জায়গায় ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখার জায়গা তো এইটাও ছিল, এটাও ছিল।" কিন্তু এইখানকার অপশনস গুলা আর ওইখানকার অপশনস গুলা দেখেন অনেকখানি পার্থক্য আছে। শুধু এইটা না, আমরা কিছুদিন পর থেকে VS কোডে কাজ করব। VS কোডের সিস্টেম আবার একটু ভিন্ন আছে। তবে প্রফেশনালি কাজ করতে গেলে আমাদেরকে VS কোডে কাজ করতে হবে। ঠিক আছে? আমরা বেসিক পার্টটা শিখতেছি জন্য এখানে এসে শিখতেছি শুধু। এটা কিছুদিন ইউজ করব। জি ভাইয়া। তো এখান থেকে আমাদের ১ম কাজ হচ্ছে আমরা যে ফার্স্ট এ বলছিলাম যে আমাদের ফিজিক্স বুকস বা ম্যাথ, কেমিস্ট্রি এইসব বইগুলো আমাদের দরকার। তো সেই বইগুলো আমাদের আগে রেডি করতে হবে। বা সেই খাতাগুলো আমাদেরকে রেডি করতে হবে। এখন এক খাতায় তো আর সবকিছু লিখা যাবে না। প্রত্যেকটার জন্য ভিন্ন, ভিন্ন খাতা লাগবে। তো আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি এইটা হচ্ছে HTML। আমরা এখন কাজ করব কি নিয়ে? HTML নিয়ে কাজ করব। HTML এর ফুল মিনিং টা হচ্ছে হাইপার HTML নিয়ে টেক্সট। কাজ করব। হ্যাঁ, HTML এর ফুল মিনিং টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আমরা এখন কাজ করব একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে যেটা স্ট্রাকচার। যেমন একটা বিল্ডিং এর ভেতরে রড দিয়ে যখন কাজগুলো করে সেটা হচ্ছে তার স্ট্রাকচার। ঠিক আছে?
আবার একটা মানুষের মধ্যে মানুষের যে কঙ্কালটা আছে এটা হচ্ছে তার স্ট্রাকচার। তো যদি মানুষকে তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে মানুষের ভেতরে যে কঙ্কালটা আছে সেটা আমাদের HTML। আমাদের যে সুন্দর ত্বক আছে এটা হচ্ছে আমাদের CSS। CSS মানে ক্যাসকেডিং স্টাইল শীট। এটা হচ্ছে আমাদের বাহ্যিক লুকটা। আর আমরা যে চলাফেরা করতেছি বা একটু নড়াচড়া করতেছি এটা হচ্ছে আমাদের JS মানে জাভাস্ক্রিপ্ট। তারপর আমরা যে খাবার খাচ্ছি বা বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করছে, যেমন আমার ভেতরে লাঞ্চ আছে, তারপর হচ্ছে আপনার কি বলে হার্ট আছে, কিডনি আছে। এই পার্ট গুলো আবার PHP, Laravel এই সেক্টর গুলোতে। বোঝা গেছে? এরকম ভাবে স্টেপ বাই স্টেপ। তো আমরা বেসিক্যালি এখন একটা স্ট্যাচু তৈরি জি ভাইয়া। করতেছি। স্ট্যাচু তৈরি করতে গেলে আমাদের কঙ্কালের বডিটা দরকার। আমরা এখন কোনোভাবেই চিন্তা করব না যে একটা মানুষ কিভাবে চলতে পারে। এইটা আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব একটা মানুষের হাড়ের একটা স্টেপ তৈরি করা। মানে একটা কি বলে না আকৃতি তৈরি করা। একটা স্ট্রাকচার আমরা এখন বিল্ড আপ করব। তো স্ট্রাকচার কিভাবে বিল্ড আপ করব সেটা এখন দেখেন। আমাদের তাহলে কি শিখবো এখন? HTML। কি শিখবো? HTML। HTML এর ফুল HTML মিনিং কি? HTML এর ফুল মিনিং কি বললাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই HTML CSS সম্পর্কে জানে, জেনে সে চলে যায় নাসা হ্যাক করতে, বুঝছেন? তো এইরকম চিন্তা ভাবনা মাথার জি মধ্যে নেওয়া ভাই। যাবে না। বিষয় হচ্ছে HTML কিছুই না, আবার অনেক কিছু। মানে একটা জিনিসের স্ট্রাকচার দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের HTML টা দরকার। এছাড়াও কিন্তু অনেক কাজ আছে। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। বোঝা গেছে? অনেকেই বলে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, HTML জি জানি। এখন HTML টা কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে। তো এটার ফুল মিনিং কি বললাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে HTML এর ফুল মিনিং, হ্যাঁ? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটার দ্বারা একটা স্ট্রাকচার শুধু দাঁড় হবে। মানুষের একটা আমরা মানুষকে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি মানুষের কঙ্কাল এটা। তারপর আমরা CSS সম্পর্কে শিখবো। জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। CSS সম্পর্কে জানবো। সেই CSS টা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এটার কাজ হচ্ছে আপনার এই বডিটা যে সুন্দর আমাদের লুক আছে, মানে চেহারাটা আছে, চেহারাটা তৈরি করে দেওয়া। তারপরে আমরা কি কাজ শিখবো? জাভাস্ক্রিপ্ট এর কাজ শিখবো। আমি রোড ম্যাপটা আপনাকে বলতেছি, হ্যাঁ? তো তারপরে শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের কাজটা হচ্ছে আমাদের ড্রেস আপ করি, আমরা একটু নড়াচড়া করতে পারি। এইটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তারপরে আমরা শিখবো PHP। তো PHP যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভেতরের জিনিসগুলা, যেটা ব্যাক এন্ড বলে। আমরা সচরাচর শুনে থাকি, আপনি ইউটিউব বা বিভিন্ন জায়গায় ঘাটলে শুনতে পারবেন যে এই ডিজাইনটা হয় মূলত ২ রকম। একটা হচ্ছে ওয়েবের পার্টটা ২ রকম। একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। তাই বলে না? যে ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার এরকম বলে না? তো ফ্রন্ট এন্ড মানে আপনার ডিজাইন পার্টটা। আর ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে ব্যাক এন্ড এর পার্ট। ঠিক আছে। বুঝতে পারছেন এতটুকু? যতটুকু বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। তো আমরা এখন খাতা তৈরি করব। তো খাতা তৈরি করতে গেলে আমাদের ৩ টা বা ৪ টা ওয়েতে আমরা খাতা তৈরি করতে পারি। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমরা চলে আসবো আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। এবার এখান থেকে ফাইল অপশনে যাব। ফাইল থেকে আমরা এখান থেকে সেভ অপশনে আসতে পারি। সেভ। অথবা আমরা ১ম যেহেতু ফার্স্ট এর পার্ট নিচ্ছি আমরা নিউ অপশনে আসবো। কোথায় আসবো? নিউ অপশনে। তো আমরা নিউ এর উপর ক্লিক করব। এই যে নিউ এর উপর ক্লিক করলাম, এটা কেটে দেই। নিউ এর উপর ক্লিক করলাম, এই পার্টটা চলে আসছে। এখন এটা আসার পরে আমাদের এখান থেকে এটাকে সেভ অপশনে আসবো। সেভ এর এখানে চলে আসে, দেখতেছি সেভ। তো আমরা যদি এখানে কিছু একটা লিখে দিই, তাহলে এখানে কিছু একটা লিখে দিলাম, ধরেন নয়ন লিখলাম। এই যে লিখলাম এটা। এখন এটাকে তো সেভ করতে হবে। সেভ। তো আমরা এই সেভ এ যাব না, আমরা সেভ এজ এ আসবো। কোথায় আসবো? সেভ এজ। সেভ এজ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের ডেস্কটপটাকে সিলেক্ট করে নেব। বা আপনি আপনার যেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ করবেন সেই পার্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব আগে। এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা ক্রিয়েট করব। এখানে একটা নাম দিলাম যে ধরেন LITBGWDD 1901917। আপনার ধরেন ব্যাচের নাম লিখলাম। এবার এখান থেকে এইটার ভেতরে আমাদের কাজগুলা থাকবে। ঠিক আছে? এটার ভেতরে আমি যেভাবে আজকে শিখাই দিচ্ছি আপনি ঠিক জি এই ভাইয়া। স্টেপ গুলোই ফলো করবেন। এটা মিস করবেন না। সিকোয়েন্সিয়াল এর জন্য এই কাজটা খুবই দরকার। এবার এখান থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ ফোল্ডার আবার দিলাম। এবার এখান থেকে লিখলাম ক্লাস 1, ক্লাস 1। এবার এইটার ভেতরে আমরা যাব। এইটার ভেতরে আসলাম। এবার আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব। যে ফাইলটার নাম দিব আমরা ধরেন দিলাম যে নয়ন
দিলাম। এবার এখান থেকে আমরা এই টিএক্সটি আছে, এখান থেকে এটা টিএক্সটি তে রাখবো না, আমরা এখান থেকে চুজ করে নেব হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই দেখেন এখানে লেখা আছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দেখা যায়? এই যে হাইপারটেক্সট জি ভাইয়া মার্কআপ দেখা যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ। তো এইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আমাদের ফাইলটাতে আসি এখন, যেখানে আমরা কাজটা করলাম, এই যে এই ফোল্ডার আপনাদের, এখন এই যে ক্লাস 1 এর ভিতর ঢুকলাম, এই দেখেন এটার পর ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে না? আপনার এখানে হয়তো বা অন্য কোনো ব্রাউজারের স্যাম্পল আসতে পারে। তো যার যেটা ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারটা এখানে আসবে আরকি। তো এই দেখেন একটা আসলো নয়ন.html। এইভাবে একটা হয়ে গেল। সেভ করার একটা মাধ্যম দেখলাম। এবার আমরা আরেকটা মাধ্যম দেখব। সেভ করার আরেকটা মাধ্যম। আরেকটা মাধ্যম কিভাবে করতে পারি আমরা? আমরা সেম ওয়েতে যাব। তাহলে আরেকটা ফাইল নিলাম আমি। এবার এখান থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা লিখে দিলাম ধরেন তুহিন। তুহিন.html। এবারে কিন্তু আমরা এখান থেকে চুজ করে নিলাম না। আগেরটা কি করছিলাম? এখানে একটা নাম লিখে এখান থেকে চুজ করে নিছিলাম। আর এবার আমরা চুজ করে নিলাম না। ডিরেক্টলি এখানে লিখলাম নয়ন আর এক্সটেনশন দিলাম HTML। এবার এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা আমার সেভ হয়ে গেছে। এবার যদি আমরা ফাইলে আসি, দেখেন দুইটা একই রকম না? জি দুইটা দুইটা জি দুইটা কিন্তু ভাইয়া একই একই রকম। রকম। একই রকম। তাহলে আমাদের জানার উদ্দেশ্যে আমরা এটাও জানলাম, এটাও জানলাম। কিন্তু কাজের উদ্দেশ্যে এই দুইটার একটাও করব না। কাজের উদ্দেশ্যে আমাদের কিভাবে করতে হবে? কাজের উদ্দেশ্যে আমাদের করতে হবে একটা নতুন সিস্টেমে, যেটা এখন আপনাকে দেখাবো আমি। তো বিষয় হচ্ছে আপনার কি উইন্ডোজ 10 না 7 না 11? উইন্ডোজ 10। উইন্ডোজ 10, ওকে ফাইন। তো এইখান থেকে যদি উইন্ডোজ 10 হয়, তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে দেখেন এক্সটেনশন গুলো দেখা যাচ্ছে যে নয়ন.html। বাট আপনার পিসিতে হয়তো বা এই জিনিসটা দেখা যাবে না। এখানে শুধুমাত্র নয়ন লেখা দেখা যাবে, বা শুধু আপনার নামটা বা যে ফোল্ডার দিবেন সেই ফাইলটা এখানে দেখা যাবে এইভাবে। তো আমরা এই জিনিসটা এখন ঠিক করব। কিভাবে এটা ঠিক করতে পারি? এখান থেকে যে অপশনটা আছে এটার জন্য আমরা ভিউ এ আসবো। ভিউ অপশন থেকে এটা দুইটা সিস্টেমে চেঞ্জ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে আপনার পিসিতে এই ভিউ অপশনে ক্লিক করার পর দেখবেন যে এখানে ফাইলের এক্সটেনশনে ক্লিক করা নাই। এরকমটা আপনারটা মানে ডিফল্ট ভাবে শো করে। যখন আপনি এখানে ক্লিক করে দিবেন তখন এরকম শো করবে। তো আমরা যেহেতু প্রোগ্রামিং এর কাজ করব, তো আমাদের কোডিং এর কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এক্সটেনশনটা জানতে হবে। দ্যাটস ওয়াই এই পার্টটা আমাদের জানা বিশেষ দরকার। তো এখান থেকে আমরা এক্সটেনশনটা সবসময় ক্লিক দিয়ে রাখবো। ঠিক আছে? মনে থাকবে? ইনশিওর হবো যে এটা আমাদের যেন জি ভাইয়া মনে ঠিকঠাক থাকবে। থাকে। আরেকটা জায়গা থেকে আমরা করতে পারি, সেটা হচ্ছে এই অপশন থেকে বা ফোল্ডার অপশন থেকে। এখান থেকে এই যে ফোল্ডার অপশন আছে, এখানে ক্লিক করলে ফোল্ডার অপশনে ক্লিক করি। এবার এখান থেকে আবার ভিউ অপশনে আসবো। এবার এখান থেকে দেখেন এই যে প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, এখান থেকে আমরা আইকন গুলা এড করে দেব। এই যে এখান থেকে এড এর যে অপশন গুলো আছে সেই অপশন গুলো আমরা এড করে দেব। তো আমরা এই অপশনটাতে যাব না, এগুলো একটু কমপ্লেক্স হয়ে যায় আপনাদের নতুনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? শুধু ভিউ অপশনে আসবে, এসে এখান থেকে ক্লিক দিয়ে নিব। তাতেই আমাদের কাজ হয়ে যাবে। তো শুধু তো এখানে যাওয়ার কোনো মানে নাই। তো আমরা ফাইলগুলা কিভাবে ক্রিয়েট করব? বেসিক্যালি আমরা ফাইলগুলা ক্লিক করব, এখান থেকে নিউ অপশনে আসবো, দেন এখান থেকে টেক্সট ডকুমেন্ট। এবার এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরাটা সিলেক্ট করে নিব। এবার এখান থেকে আমরা লিখবো ধরেন index.html। এবার আমরা এন্টার প্রেস করে আবার ইয়েস এর উপর ক্লিক করে দেব। এই দেখেন চলে আসছে না? জি ভাইয়া। তাহলে আমাদের কোনটা সুবিধা হলো বা কোনটা সহজ হইলো কাজের ক্ষেত্রে? সর্বশেষে যেটা দেখাইছেন এইটা। হ্যাঁ, হ্যাঁ, লাস্টেরটা আমাদের সবথেকে ইজি হয়েছে। তো আমরা লাস্টেরটা দিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে যে আমরা এখানে জানার উদ্দেশ্যে আমরা ৩ টাই জেনে রাখলাম। কিন্তু আমরা কাজের ক্ষেত্রে আমরা এইটা দিয়ে কাজ করব। এখন এখানে ইনডেক্স লিখলাম কেন? আমরা যখন দেখবেন যে ক্লাস 10 এ মানে এসএসসির সময় বা ইন্টারমিডিয়েট এর সময় যখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলা জমা দিছি, তখন আমরা দেখতে পাইছি যে ওইখানে ১ম পেজটাতে ওখানে লেখা থাকে ইনডেক্স অফ। তাই লেখা থাকে না? ওইখানে আমরা সকল কিছু লিখে রাখি। মানে যা আমরা এক্সপেরিমেন্ট করছি বা যেগুলো আমাদের লিস্টে আছে সেগুলা টাইটেল গুলো এখানে লিখে রাখি। তাই লিখি না? লিখে রাখি। মানে তার ওয়ান মানে কাইন্ড অফ ওইটা থেকে সূচিপত্র। হ্যাঁ, ওইটা থেকেই আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের টোটাল পার্টটা আসলে কি আছে ওর ভেতরে। তাই তো? তো এইখানেরও ওই একই রকমেরই জি ভাইয়া। বিষয়। এই যে ইনডেক্সটা আমরা লিখছি, এই ইনডেক্সটা বাই ডিফল্ট সে হোম পেজ আকারে কাউন্ট করবে। যেমন এই যে google.com, এই google.com টা একটা ডোমেইনের নাম গুগলটা। এই গুগলে যখন সে ক্লিক করতেছে তখন যে পেজটা আছে এটা তার index.html ফাইলের মধ্যে আছে। বুঝতে পারছি? সেটা তার কিসের ভিতরে আছে? index.html জি ফাইলের ভাইয়া। মধ্যে আছে। ওকে। সো আমরা এই index.html নিয়ে এখন কাজ করব।
দেখেন কিভাবে কাজ করতে হয়। এবার দেখেন বাই এনি চান্স আমাদের এখান থেকে সবকিছু কেটে গেছে বা ডিলিট হয়ে গেছে, হইতে পারে না? কেটে গেছে। তো এখন আমরা তার মধ্যে একটা হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এখান থেকে দেখবো, এই যে নোটপ্যাড প্লাস প্লাস এটাকে ইন করবো, এই যে আসলো, তাহলে এটাও নাই এটাও নাই, না তো প্রথমে তো থাকবেই না, আমরা রাখলাম না। এবার এটা নিয়ে আসবো কিভাবে? নিয়ে আসার সিস্টেম দুইটা ওইটা আমরা নিয়ে আসতে পারবো। তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে আমরা এখান থেকে ফাইল অপশনে যাব, ফাইল থেকে এখানে ওপেন অপশনে আসবো বা ওপেন ফোল্ডার নিয়ে আসতে পারবো। আমরা সরাসরি ওপেনে আসতেছি, ওপেনে আসলাম। এবার এখান থেকে আমাদের যে এখানে ফাইলটা সিলেক্ট করছিলাম, এই যে এই ফাইলটা, ফাইলের ভিতরে আসলাম, প্লাস ওয়ান এর ভিতরে আসলাম। এবার এখান থেকে ইন্ডেক্সটাকে সিলেক্ট করে ওপেন করলাম, চলে আসলো না ইন্ডেক্স ফাইলটা? এখানে চলে আসছে কিন্তু। জি ভাইয়া চলে আসছে। এবার এখান থেকে আমরা কেটে দিলাম। এবার আরেকটা নতুন ওয়েতে শিখবো, সেটা কিভাবে নিয়ে আসা যায়। এখন আমরা এখান থেকে সরাসরি ধরেন আমাদের এই ফোল্ডারটাতে চলে সিস্টেমে আসবো, সবসময় ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস সেকেন্ড যে অপশনটা দেখালাম সেভাবে আসবো, ঠিক আছে? যদি আপনার পিসিতে ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস না আসে তাহলে ওপেন উইথ আসবে। তো ওপেন উইথ এর এইখানে আপনি দেখবেন যে নোটপ্যাড প্লাস প্লাসটা আছে। বেসিক্যালি এটা আসে, বাট কোন একটা ফল্টের কারণে দেখা যাচ্ছে আসতেছে না, তাহলে সেই ক্ষেত্রে ওপেন উইথে আসবেন, তাহলে দেখতে পারবেন। তারপর যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে নোটপ্যাড থেকে এখান থেকে টেনে নিয়ে আসবেন। বোঝা গেছে? জি ভাইয়া এতটুকু বুঝতে কি পারছি। আচ্ছা, ওকে। এতটুকু যদি বুঝতে পারে তাহলে আমাদের মোটামুটি একটা পার্ট আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিলাম। আচ্ছা, তো আমরা এখান থেকে এখন আরেকটা সেগমেন্ট এখন দেখব। সেটা হচ্ছে এখন আমরা ট্যাগ সম্পর্কে জানবো। কি জানবো? বলেন। ট্যাগ সম্পর্কে জানবো, ট্যাগ। ট্যাগ সম্পর্কে জানবো। এখন ট্যাগ আবার কি জিনিস? এই ট্যাগটা মূলত দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের। কিছু কিছু ট্যাগ থাকে দুই যেটার রকমের। স্টার্টিং আর এন্ডিং দুইটা অপশনই আছে। আবার কিছু কিছু ট্যাগ আছে যেটা শুধুমাত্র একটা পার্ট আছে। তো যেগুলার দুইটা অপশনই আছে সেগুলো আমরা স্টার্টিং শুরু করতে পারবো, এন্ডিং দিতে পারবো। আর বাকি যেটা থাকবে সেটাকে বলবো আমরা সিঙ্গেল ট্যাগ। কি বলবো? সিঙ্গেল ট্যাগ। তো যেমন সিঙ্গেল ট্যাগ। আমরা যদি ট্যাগ লিখি, যেমন কোনো কিছু লিখার আগে আমরা যদি কোনো ইঙ্গিত প্রকাশ করি তাহলে আমরা কোটেশন দিয়ে করি, তাই বলি না? কোটেশন দিয়ে এখানে লিখলাম যে কেউ বলছে এখানে দিস ইজ এ বুক, এরকম বলি না আমরা? ওটা কোটেশন করে দিই, কোট করে দিই। জি তো আমরা এখানে যখন ট্যাগ লিখবো তখন আমরা ইন্টিগ্রেটর দিব। ইন্টিগ্রেটর কোনটা? এই দুইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর। এই দুইটা কি আমাদের কাজের ক্ষেত্রে ইন্টিগ্রেটর। এই ইন্টিগ্রেটর দিয়ে আমরা মূলত কাজ করবো এখন। মনে থাকবে? জি তাহলে ভাইয়া। এইটার ভেতরে, এই ইন্টিগ্রেটরের ভেতরে আমরা যাই কিছু লিখবো না কেন সেটাই আমাদের ট্যাগ। মনে থাকবে? ইন্টিগ্রেটরের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা আমাদের ট্যাগ। তো যেহেতু আমরা সেটাই আমাদের ট্যাগ। HTML হ্যাঁ, যেহেতু আমরা HTML করতেছি, এটা সুন্দর হয়। গল্প যে মানে আমার কাজ আপনার বোঝার দরকার নাই। আপনি গল্পগুলা শুধু মাথায় রাখবেন। তাহলে কাজ অটোমেটিক্যালি আপনার মাথায় থাকবে। আমি কাজ করার সময় যে গল্পগুলো আপনাকে বলে বলে বোঝাবো, এই গল্পগুলা মাথার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকায় নিবেন। তাহলে দেখবেন কাজ করতে আর অসুবিধা হচ্ছে না। কারণ আমরা তো আর মুখস্থ করে কাজ করব না। জি আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসের ভাইয়া। মাধ্যমে জিনিসগুলা কন্টিনিউয়াসলি করব। ঠিক আছে। তো অনেক সময় অনেক জায়গায় শুনবেন যে ট্যাগ নাকি মুখস্থ করতে হয়। এটা পুরাপুরি মিথ্যা কথা, ভুয়া কথা। ট্যাগ কখনোই মুখস্থ করতে হয় না। কাজের মাধ্যমে ট্যাগগুলো অটোমেটিক্যালি জানা হয়ে যায়। তো এখন আমরা কি নিয়ে কাজ করব? আমরা HTML নিয়ে কাজ করব। তো আমি এটাকে তুলনা করতেছি একটা মানুষের সাথে। কার সাথে? একটা মানুষের সাথে। অ্যাজ এ হিউম্যান। তো সেই ক্ষেত্রে আমরা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, যেটাকে আপাদমস্তক বলে, এতটুকু মিলাই তো একটা মানুষ। নাকি? জি মাথার চুল জি থেকে ভাইয়া। পায়ের তালু পর্যন্ত একটা মানুষ। তাহলে আমরা এখন মাথার চুল দেব। এখন এইটা মানে কিন্তু এই না যে একটা ওয়েব পেজ মানে একটা মানুষ, তা না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এখানে একটা মাথার চুল দিব। তাহলে মাথার চুল মানে HTML। আমরা যদি HTML করব তাহলে মাথার চুল মানে কি বললাম? HTML। এখন আমরা এইচটিএমএল। হ্যাঁ, HTML। এখন ওই যে বলছি যে ট্যাগ দুই রকমের হয়, একটা স্টার্টিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ। তো আমরা আবার সেম ট্যাগটা আবার লিখবো, এর মধ্যে লিখলাম HTML। তাহলে দুইটাই তো সেম হয়ে গেল। তাহলে আমার একটা মাথার চুল একটা পায়ের তালু, এটা বোঝাইতে হবে। তো বোঝাইতে গেলে আমাদের এখানে একটা মানে কি বলার নাম স্ল্যাশ দিতে হবে। এই স্ল্যাশটা দিয়ে ইন্ডিকেট করবে যে এটার এন্ডিং ট্যাগ। আর যেটাতে স্ল্যাশ থাকবে না সেটা তার স্টার্টিং ট্যাগ। তার মানে স্টার্টিং ট্যাগ শুরু হয় কোনো স্ল্যাশ বাদে, শুধুমাত্র ট্যাগের নামটা লেখা হয়। ট্যাগ লেখার নিয়ম হচ্ছে ট্যাগের স্পেলিং এর ফার্স্ট লেটার দিয়ে ট্যাগ তৈরি করতে হয়। ট্যাগ লেখার নিয়ম কি? ট্যাগের লেখার নিয়ম ট্যাগের হচ্ছে স্পেলিং সেটার এর ফার্স্ট যে ফার্স্ট লেটার আছে সেটা দিয়ে লিখতে হয়।
হ্যাঁ, লিখতে হয়। যদি মানে স্পেলিংটা অনেক বড় হয় বা বিভিন্ন ওয়ার্ডের হয় তাহলে সেই ক্ষেত্রে ১ম অক্ষরগুলা নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট লেটার গুলো নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে দেখেন HTML তার মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML। তো যখন আমরা স্টার্টিং ট্যাগ শুরু করব তখন আমরা শুধুমাত্র এই ইন্ডিকেটরের মধ্যে এই ট্যাগটা দিয়ে দিব বা ওই স্যাম্পলটা দিয়ে দিব তাতেই কাজ হয়ে যাবে। আর যখন সেটাকে এন্ডিং করব তখন এখানে ওই ট্যাগটার আগে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলে সেটা এন্ডিং ট্যাগ হিসেবে কাউন্ট হয়ে যাবে। ওকে? প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে সেম জি সিস্টেম। ভাইয়া, বুঝতে পারছি। তো এখানে আমরা এখন আসি যেমন এখানে HTML লিখছি, এখানে HTML টা ফিনিশ করছি। তার মানে আমরা মাথার চুল দিলাম, পায়ের তালু দিলাম। আমি আরেকটা কথা বলি, আমরা যেটা শিখতেছি এটা কিন্তু HTML। HTML এর ফাইনাল পার্ট হচ্ছে বর্তমানে যে আপডেট ভার্সন আছে সেটা হচ্ছে HTML5 সেটার পার্ট আমরা শিখবো, ধীরে, ধীরে শিখবো। বাট বেসিক পার্টটা হচ্ছে HTML দিয়ে আমরা শুরু করছি। এখন এর ভিতরে কি কাজ করে? আমাদের আমাদের যেই পার্টটা আছে মানে বডিটা আছে, বডিটাকে আমরা ভাগ করি। কিভাবে ভাগ করি? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দিলাম। এর ভেতরে আরেকটা সেগমেন্ট আছে, একটা মাথার অংশ, একটা বডির অংশ। মানে এই যে আমাদের কাঁধ থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত এইটা হচ্ছে আমাদের বডি সেগমেন্ট। আর মাথার চুল থেকে শুরু করে আমাদের এই থুতনি পর্যন্ত যেটা আছে এটা আমাদের মাথার সেকশন। ঠিক আছে? মনে থাকবে? জি ভাইয়া। আমার কথা কি বোঝা যাচ্ছে ভালো মতো? জি ভাই, আমি বুঝতে পারতেছি। মানে আচ্ছা আমার এইচটিএমএল টা হচ্ছে একদম আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত। তারপরে আর হ্যাঁ, ভিতরে যে পার্টটা আছে ওইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে হ্যাঁ, কপাল থেকে মানে থুতনি পর্যন্ত, আর আরেকটা হচ্ছে তার বডি নিচের অংশটুকু যেটা, হ্যাঁ সেটা নিচের অংশটুকু এতটুকু। রাইট। হ্যাঁ, রাইট। হ্যাঁ, 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 ঠিক আছে। না আমি বলতেছি যে আমার ভাষাগত বা ল্যাঙ্গুয়েজগত আমার অ্যাকসেন্ট আর আপনার অ্যাকসেন্ট তো এক না। তো সেই ক্ষেত্রে বোঝায় কোনো সমস্যা হচ্ছে কিনা? কোনো সমস্যা নেই ভাইয়া, ইটস ওকে। আচ্ছা, ওকে, না না না, ওকে। সমস্যা হচ্ছে না। তো আমরা এখন আমাদের আগের সেগমেন্টটা দিব, যেমন হেডের সেগমেন্টটা দিব। তো আমরা এখানে আবার সেম ওয়েতে হেড লিখবো। হেড। এখন হেডটাকে আমরা এখান থেকে ক্লোজ করলাম HEAD হেড। এইটা লিখার ধরন এইভাবে লিখতে হয়, তো এইভাবে লিখলাম। আমি এখান থেকে এটা ইন্টারপ্রেস করে নিলাম। আরেকটা সেগমেন্ট কি বলছি? বডি। বডি। তাহলে সেম ওয়েতে আমাদের বডিটাকেও আবার এখান থেকে দিতে হবে আরেকটা। তো স্ল্যাশ দিলাম। হেডটাকে আমাদের ক্লোজ করতে হবে। তাহলে আমরা একটা কি করতে পারি? হ্যাশ দিতে পারি। তাহলে দেখেন এখানে আমাদের মাথার চুল থেকে শুরু হইলো, পায়ের তালু পর্যন্ত শেষ হইলো। ওকে? মাথা শুরু হইলো, মাথা শেষ হইলো। জি বডি ভাই। শুরু হলো, বডি শেষ হলো। আমি ঠিক যেই সিকোয়েন্স এ লিখবো, আপনি ঠিক সেই সিকোয়েন্স এ লিখবেন। অনেক সময় আমরা ভুল করে ফেলি কিরকম? HTML লিখি, তারপরে হেড লিখি, তারপরে হেড ক্লোজ করি, তারপরে বডি লিখি, বডি ক্লোজ করি, তারপর HTML ক্লোজ করি। এভাবে লিখার নিয়মও না, এভাবে লিখতেও হয় না। আর আপনি কাজ শিখছেন আমার থেকে। তাহলে আমি যেভাবে করতেছি আপনি ঠিক সেভাবেই করবেন। এর বাইরে আমি তো আপনি যাবেন না। সেভাবেই করবো। জি হ্যাঁ। না। তো এইখানে দেখবেন যে সবসময় আমি যেভাবে লিখতেছি, কারণ আমি কখনোই দেখেন যে একটা ট্যাগ ফিনিশ না করে আরেকটা ট্যাগে যাচ্ছি না কিন্তু। সো আপনিও এই কাজটা করবেন না। আগে একটা ট্যাগ টোটালি ক্লোজ করবেন, দেন আরেকটা ট্যাগ শুরু করবেন। এটা আমরা হেডেরটা শেষ করলাম, দেন আমরা বডি আবার হেড শেষ করে আবার বডি শুরু করলাম, বডি শেষ করলাম। ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এই যে আমাদের হেডটা আছে, এখন হেডের ভেতরে কি থাকে? মাথার চুলের থেকে এই থুতনির মধ্যে কি আছে? যেমন আমাদের কপাল আছে, চোখ আছে, আইব্রো আছে, কান আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, জিহ্বা আছে, আমাদের ফেসটা আছে। এগুলো তো দেখতে পাই। এই অংশগুলো আছে না? তো আমাদের এই হেডের জি। মধ্যে এই অংশগুলো থাকবে। আবার বডির ভেতরে কি আছে? আমাদের হাত আছে, বুক আছে, আমাদের বেলি আছে, পেট আছে, পা আছে, পায়ের অংশগুলা আছে, এই হাতের অংশগুলা আছে। এই অংশগুলা আমরা এই বডির মধ্যে দেখতে পারবো। ঠিক আছে? তো ফার্স্টে আমরা হেডের জি ভেতরকার ভাইয়া। অংশগুলা দেখবো। তো হেডের ভেতরে একটা অংশ আপাতত এখন দেখবো। যেমন আমরা যদি এখান থেকে আমাদের এই সাইডটাতে আসি, এখানে দেখেন আমরা যখন নোটপ্যাড লিখছি, এখানে দেখেন যে নোটপ্যাড লিখা আছে। তাই আছে না? আবার যখন এখানে জি গুগল ভাইয়া। লিখছি, গুগল লিখা আছে। এখানে যদি আমরা গুগল এর উপর ক্লিক করি যে গুগল, এখানে দেখেন যে গুগল লিখা আছে কিন্তু। এই যে গুগল লিখা আছে। তার মানে এই পুরা যে ব্রাউজারটা দেখতেছি, এই ব্রাউজারটার এই অংশটুকুকে আমরা কপাল বলবো। কি বলবো? কপাল। এই যে উপরের পার্টটা আছে মানে ট্যাব সেকশন। এই ট্যাব সেকশনকে আমরা কি বলবো? কপাল বলবো। তাহলে এইগুলো হচ্ছে কপাল। আমাদের কপালের অংশ। হ্যাঁ, ওই যে বলে না যে তো কপাল দেখলেই নাকি ওর পুরা জিনিস বোঝা যায় যে ওর ভেতরে কি আছে না আছে। তো আমরা ধরে নিই যে এটাই সেটা। যে ওকে সেটাও এই নাম দেখে আমরা বুঝে যাবো যে হ্যাঁ এই টোটালটার মধ্যে এই জিনিস আছে। যেমন এখানে নোটপ্যাড প্লাস প্লাস দেখতেছি, তার মানে বুঝতেই পারতেছি যে এটা নোটপ্যাডের কোনো অংশ।
এটা মিটিং দেখতেছি, আমরা বুঝতেই পারছি যে মিটিং এর কোনো একটা অংশ নাকি? তো সেরকম ভাবে আমরা দেখে জি বুঝতে পারবো। ভাইয়া। তো এখন আমাদের এখান থেকে এখন অন করতে হবে। তো আমরা এইটাকে আমরা ব্রাউজারে অন করব। মানে ফার্স্ট টাইম আমরা আমাদের ব্রাউজারে আমাদের সাইটটাকে দেখতে চাচ্ছি যে কিভাবে দেখা যায়। আরেকটা বিষয়, আমরা যে কোডগুলা লিখবো, ট্যাগ গুলা কখনোই কিন্তু ব্রাউজারে শো করবে না। আমরা দেখেন একটা নরমাল বিষয় বোঝাই। আমি আজকে বিস্তারিত বোঝাচ্ছি। আপনার হয়তো জানা থাকতে পারে। তো সেক্ষেত্রে একটু মানে বোরিং লাগতে পারে। বাট জানার জন্য জেনে নেন। কোনো বোরিং নেই, কোনো আচ্ছা। বোরিং নাই ভাই। আপনি মনে যেভাবে মানে বলতেছেন যখন আমি থেকে ওইভাবেই ক্লাস করব শুরু ভাই। করছেন বোরিং তখন জিনিস থেকে কিন্তু মনে করবেন যে আপনি আগে কিছুই জানেন না, কিছুই বুঝেন না। আমি যা, যা বলতেছি, যা, যা বোঝাচ্ছি এগুলো আপনি বুঝতেছেন। নতুন একটা কিছু শিখতেছেন। এটাই কাজেই আমার এইটা মাথায় ফার্স্ট রাখবেন। টাইম, এটাই আমি মনে করতেছি। হ্যাঁ, ওকে। তো এইখানে দেখেন এই পার্টটা যেমন আছে, আমরা যখন এটার সোর্স কোডটা দেখছিলাম তখন এখান থেকে দেখতে পাইছিলাম আমরা কি যে এই যে কত কোড দেওয়া আছে, কত ট্যাগ দেওয়া আছে। এখন এই ট্যাগ গুলা কি এখানে আমরা দেখতে পাচ্তেছি? দেখতে জি না। পারতেছি না কিন্তু। কোন ট্যাগই কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না। তো আমাদের সাইটটাও তো আমাদের দেখতে ইচ্ছা করে। আমরা দেখবো এখন আমাদের সাইট। তো এটাকে অন করব কিভাবে? এটাকে অন করার সিস্টেম ২-৩ টা ওয়ে আছে। বাট একটা ওয়ে আমরা দেখতেছি। এখান থেকে যে রান অপশন আছে, রানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখেন যে আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা আপনি অন করবেন। আমার যেহেতু ফায়ারফক্স, আমি ফায়ারফক্স এখান থেকে অন করতে। এখানে যখন ক্লিক করলাম, এই দেখেন ফায়ারফক্স অন হয়ে গেছে। অন হয়েছে না? আমাদের সাইটটা কিন্তু ফায়ারফক্সে চলে আসছে। এখন চলে আসছে, আমি বললাম আসছে আর এসে গেল? আমরা তো বুঝতেছি না। কেন বুঝতেছি না? ভাই সাদা তো। এখানে তো হোয়াইট বোর্ড হয়ে আছে। তো হোয়াইট বোর্ড হয়ে আছে, তার মানে এটা আসছে কি আসে না আমি বুঝবো কেমনে? এটা বোঝার জন্য বড় ভালো বুদ্ধি হচ্ছে, এখান থেকে দেখেন আমাদের লোকেশনটা। ক্লাস 1 এর পর index.html। এই লোকেশনটা ঠিক আছে না? জি। আমাদের যে ডেস্কটপে গেছিলাম, ডেস্কটপ থেকে আমাদের ফোল্ডার, দেন আমাদের ক্লাস ফোল্ডার, দেন এটা। এটা বুঝতে পারছি। এবারে আমরা দেখব যে এই যে এখানে যেমন গুগল আছে, এখানে আমরা চাচ্ছি যে এই লেখাটা যেন ক্লাস 1 হয়। কি হয়? ক্লাস 1 যেন হয়। তাহলে ক্লাস আমাদের ওয়ান। এখানে একটা হেডের ভেতরে একটা কপাল দিতে হবে এখন। কি দিতে হবে? কপাল। তাহলে আমরা এখন কপাল। কপাল দিব। তো কপালের নাম টাইটেল। কপালের নাম কি? টাইটেল। বলেন কপালের নাম কি? কপালের নাম টাইটেল। টাইটেল, হ্যাঁ। মানে শিখবো, মজা করে শিখবো। এখানে জি ক্লাস 1। জি ভাইয়া। এবার আমরা ক্লাস 1 দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আসি, দেন এখানে একটা রিলোড দিই। রিলোড দিতে হবে মাস্ট বি। তো এখানে আমরা রিলোড দিচ্ছি। দেখেন চেঞ্জ হইছে? চেঞ্জ চেঞ্জ হয় নাই কিন্তু ভাইয়া। হয় নাই। চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? বিকজ অফ আমরা কারণ আমরা এখানে সেভ কোনো করি নাই। সেভ দেই নাই। রাইট। আমরা এখানে সেভ দিই নাই। তো সেভ দিব কিভাবে? সেভ দেওয়ার জন্য ৩ টা ওয়ে আছে। তো আমরা বেসিক্যালি এইখানে যে সেভ বাটন আছে, যে এটাকে বলে সেভ বাটন। সেভ বাটনে ক্লিক করলেও এটা সেভ হবে। আবার ফাইল অপশন থেকে সেভে ক্লিক করলেও সেভ হবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেও সেভ হবে। আমরা কি কাজ করব? কন্ট্রোল এস প্রেস করব। ওকে? কন্ট্রোল এস। জি ভাইয়া। কন্ট্রোল এস ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেন আমরা আমাদের ব্রাউজারে আবার যাব। দেন এখান থেকে একটা রিলোড দিব। এবার দেখব ক্লাস 1 হয়ে গেছে। দেখছেন? এই যে ক্লাস 1 হয়ে গেছে। তাহলে সুন্দর না এটা? জি ভাইয়া। ক্লাস 1 হয়ে গেল। এবার আমাদের এই সেগমেন্ট নিয়ে কাজ করব। এই যে ভেতরের যে সাদা অংশটা আছে, সাদা অংশ আমরা এখন লিখব। কিছু কোড সম্পর্কে আমরা জানবো। বেসিক কিছু কোড সম্পর্কে আমরা আজকে ধারণা রাখবো। বেশি বড় কিছু করব না। এইখানে যেই সাদা অংশগুলো আছে, এই অংশতে আমরা এখন কাজ করব। তো আমাদের ওয়েবসাইটে ওয়েব কনটেন্টে আজকে আমরা ফার্স্ট একটা কনটেন্ট দিব এখানে। তো প্রথম কাজটা আমাদের হবে, আমরা বিভিন্ন ওয়েবসাইট যেমন দেখি, আমরা একটু ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। যেমন আমরা এখানে আসি, গুগলে আসলাম। গুগলের এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েব পেজ। এটা কি বললাম? একটা ওয়েব পেজ। এটা আমরা এটা ওয়েব ওয়েবসাইটও বলতে পেজ। পারি, এটা একটা ওয়েব পেজও বলতে পারি। এখন ওয়েব পেজ আর ওয়েবসাইট কি সেম জিনিস? আমরা বাহ্যিক দিক থেকে এক বলতে পারি যে ওয়েবসাইট আর ওয়েব পেজ হয় একই জিনিস। না, ওয়েবসাইটটা হচ্ছে, ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের একটা অংশ মাত্র। যেমন আমার এই সাইটটাতে আরো ১০ টা পেজ থাকতে পারতো। তাই পারতো না? তাও ১০ টা পেজ আছে। তাহলে প্রত্যেকটা পেজ ইন্ডিভিজুয়ালি একেকটা ওয়েব পেজ। কিন্তু এইটা যখন একটা আছে, আবার কিছু, কিছু ওয়েবসাইট আছে এটা সিঙ্গেল ওয়েবসাইট। যেমন এই google.com এটা একটাই। এটার কোনো এক্সট্রা কোনো পেজ নাই। তো যখন এক্সট্রা কোনো পেজ নাই, তার মানে এটাই টোটালি একটা ওয়েবসাইট। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা। তো আমরা আমাদের ওয়েবসাইটে এখন ১ম একটা কনটেন্ট দিব। আমরা যদি এখান থেকে আমরা একটু এটা প্রথম আলো পেপারে আসি। প্রথম আলো। আমরা এখানে প্রথম আলো পেপারটাতে আসি।
যেমন এখানে দেখেন যে প্রথম আলো পেপারে এখানে কত রকমের অংশ দেওয়া আছে, যেমন এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টটা বুঝেন যে সিস্টেমটা কেমন। আমরা যদি এইটাতেই ঢুকি, নর্মাল একটা পোস্টে ঢুকলাম, যেমন দেখেন লেখাগুলা কি, মানে আমরা কি বলি, এজ এ মানে নর্মাল পার্সন হিসেবে আমরা এগুলো দেখতেছি, নট কোডার নট প্রোগ্রামার, সেই চোখে আমরা দেখতেছি না। তো এখানে কিছু অংশ আছে, যেমন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অংশগুলা কোনখানে কি কি পার্ট, যেমন এইখানে দেখেন এই যে পার্টটা দেওয়া আছে, এই পুরো সেগমেন্টটাকে বলা হয়, এটা একটা মেনু বার। কি বলা হয়? মেনু বার। মেনু এই বার। পুরো পার্টটা মেনু বার বলা হয়, রাইট। তো এই যে মেনু বারটা দেওয়া আছে, মেনু বার আবার অনেক রকম হয়, যেমন ই কমার্স সাইট গুলোতে মেনু বার হয় এরকম সাইড ওয়াইজ হয়, সেগুলো সম্পর্কে আমরা পরে জানতে পারবো, এখন জাস্ট একটু ধারণা নেন। এই যে এইখানে ক্লিক করলে একরকম পাবো, এখানে ক্লিক করলে একরকম পাবো, এখানে ক্লিক করলে আরেকটা পেজ আসবে, সবগুলো প্রথম আলোর আন্ডারে। তো তাহলে এই পুরাটা একটা ওয়েবসাইট, বাট প্রত্যেকটা পেজ এক একটা ওয়েব পেজ। ওকে, ক্লিয়ার বিষয়টা? বুঝতে। এইটা তার ব্র্যান্ডিং বা এটা তার লোগো। এখানে যে কন্টেন্টটা আছে, যেমন এখানে দেখেন একটু বড় অক্ষরে দেওয়া আছে, তাই আছে না? একটু বড় মোটা জি। অক্ষরে দেওয়া আছে এই লেখাটা, একটু হাইলাইট করছে। এখানে লেখাগুলো দেখেন আবার ছোট আছে কিন্তু মোটা আছে। এখানে লেখাটা দেখেন আছে আবার একটু লাইট লেখা আছে। এখানে দেখেন অ্যাজ ইউজুয়াল যেরকম কন্টেন্ট আমরা লিখে থাকি, পিসিতে বা বিভিন্ন জায়গায় লিখে থাকে, সেরকম ভাবে একটা কন্টেন্ট দেওয়া আছে। আবার এখানে একটা ছবি দেওয়া আছে, আবার এখানেও একটা ছবি দেওয়া আছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি ছবির উপর ক্লিক করলে একটা জায়গায় চলে যায়, এরকম দেখছি না? আবার কিছু কিছু জায়গায় লেখা থাকে যে এখানে জি। ক্লিক হিয়ার টু $120 এরকম লেখা থাকে, আমরা সেখানে ক্লিক করে একটা ফর্ম দেয়, ফর্মটা পূরণ করি, পরে দেখি যে আমাদের ফেসবুক আইডি অ্যাকাউন্ট আর নাই। দেখেন এক এরকম। হয়ে গেছি। হ্যাঁ, তো ওই যে সিস্টেম গুলা যেরকম ক্লিক করলেই চলে যায়, এই বিষয়গুলা সম্পর্কে আজকে আমরা জানবো, যে কোনটা কোন সেক্টরে কিভাবে কাজ করে। ঠিক আছে? আমরা প্রথমে জি এরকম ভাইয়া। বড় অক্ষর লিখবো। তো বড় অক্ষর কিভাবে লিখতে হয়? এখানে আমরা বডির মধ্যে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, আমরা যত কিছু লিখবো মানে আমাদের সাইটে শো করাতে চাচ্ছি, মানে এই যে আমাদের ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে আমরা যা কিছু শো করাতে চাবো না কেন, প্রত্যেকটা বিষয় আমরা দিব অবশ্যই বডির মধ্যে। কোথায় দিব? বডির ভেতরে। এর এই যে মধ্যে। বডিটা আছে আমরা এই বডির ভিতরে। আমরা যে এইখান থেকে গ্যাপটা নিছি, গ্যাপটা ট্যাব, কিবোর্ডে যে ট্যাব আছে, ট্যাবের উপর ক্লিক করলে এরকম মানে সাইডে সরে আসবে। ঠিক আছে? একটা ট্যাগ লিখার পরে আপনি ট্যাবের উপর ক্লিক করবেন। তাহলে এরকম সাইডে সরে আসবে। তো এখানে আমরা ১ম এ শিখবো হেডিং ট্যাগ। কি বললাম? হেডিং ট্যাগ। তো ঠিক। এইখানে হেডিং তার মানে এইচ ফর হেডিং। তাই না বিষয়টা? আমি কি বলছিলাম যে ট্যাগ লেখার নিয়ম কি? ট্যাগ লেখার নিয়ম হচ্ছে ট্যাগের ফার্স্ট স্পেলিং এর ফার্স্ট যে লেটারটা দিয়ে ট্যাগ ইংলিশ লিখতে যে হয়। ফার্স্ট লেটারটা আছে, হ্যাঁ, ফার্স্ট যে অক্ষরটা থাকে সেটা দিয়ে লিখতে হবে। লিখতে হয়, রাইট। তো এখানে আমরা লিখলাম যে দিস ইজ আ হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ এটা আমরা লিখলাম। লিখে আমরা সেভও দিলাম। দিয়ে আমরা আমাদের ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে একটা, কিন্তু আমাদের মনে হচ্ছে যে যেরকম লেখা সেরকমই আছে, কোনো বড় ছোট হয় নাই, হয়েছে? বা মোটা টোটা হয় নাই। দেখেন জি না। আমি আমি জুম করে দিচ্ছি, এখানে আমরা যদি হেডের পরেও কিছু লিখি, সেভ দিই, আমরা দেখবো যে এইটাও ঠিক একই রকম লেখাই হচ্ছে, একই রকম লেখা আছে। পার্থক্য আছে কোনো? কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের কোনো একটা মিস্টেক আছে। মিস্টেক আছে কি? আমরা এই যে হেডিং ট্যাগটা লিখছি ঠিক আছে, আমরা এইচ দিয়ে শুরু করতে হবে, এইচ দিয়ে শুরু করছি, বাট এটার একটা ক্লাসিফিকেশন আছে। এটা মূলত ৬ প্রকার। কয় প্রকার? ৬ প্রকার। H1 ছয় to প্রকার। H6। হ্যাঁ, মানে H1 থেকে শুরু হবে, H6 এ গিয়ে শেষ হবে। বুঝতে পারছি? H1 জি থেকে ভাইয়া শুরু বুঝতে হয়ে পারছি। H6 এ গিয়ে শেষ হবে এটা। তাহলে H1 মানে সবথেকে বড়, আর H6 মানে সবথেকে ছোট। তো সিকোয়েন্সিয়ালি এটা ছোট থেকে বড় হয়। যেমন এখানে আমরা লিখলাম, ধরেন ১ম টার ক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম H1, দেন এখানে লিখলাম H1। আর এটাকে কি করব? অবশ্যই ইন্ডিং করে দেব। এই যে ইন্ডিং দিলাম। এবার আমরা এখান থেকে সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড দিই, এই দেখেন বড় হইছে না? জি ভাইয়া। ট্যাগটা কিন্তু বড় হইছে। এবার একইভাবে আমরা এখানে ধরেন H2 টা নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা লিখলাম H2। তাহলে অবশ্যই H2 ক্লোজ করতে হবে। H2 টা ক্লোজ করলাম। এন্ড দেন সেভ দিলাম। জি। এবার যদি আমি আমার ব্রাউজারে যাই, গিয়ে যদি এখান থেকে একটা রিলোড দিই, দেখেন এটার তুলনায় একটু ছোট হয়েছে না? জি ভাইয়া। এটার তুলনায় একটু ছোট। এবার আমরা যদি একইভাবে আমি ৩-৪ টা দিয়ে যাই, একইভাবে আমরা এখানে দিলাম ধরেন এটা 3, দেন এখান থেকে এটা আমরা ক্লোজ করে এটাকে দিয়ে দিলাম 3, তারপরে সরি 2 ও 2 ক্লোজ করছি 3 টা।
এবার এখান থেকে আমরা কি করব, এটা 4 হবে, এটা 4 দিলাম। এখান থেকে কি করব, কোডটা ক্লোজ করব। তারপর আমরা কি করব, 5, দেন এখান থেকে 5, তারপরটা আমরা কি করব, 6। মনে থাকবে? জি ভাইয়া মনে থাকবে। আর নিচেরটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। বাস, এবার এটা সেভ দিলাম। এবার আমরা যে বলছিলাম যে সিকোয়েন্সিয়াল এটা ছোট থেকে বড় হবে, দেখেন এই যে বড় থেকে ছোট হয়েছে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হয়েছে, ঠিক আছে? তার মানে কি বলছিলাম যে H1 দুনিয়ার সব থেকে বড় ট্যাগ, মনে থাকবে? জি H1 দুনিয়ার সব থেকে বড় ট্যাগ। সবচেয়ে বড় ট্যাগ। H1 এর উপর কোনো ট্যাগ হয় না, H1 এর থেকে বড় কোনো ট্যাগ হয় না, এখন পর্যন্ত হয় নাই। এবার আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম লেখা লিখি সেরকম আমরা একটা লেখা দেবো। যেমন আমরা এখান থেকে প্রথম আলো পেপারটাতে যখন আসি, যেমন এই লেখাটা আছে, আমরা তো এটা দিতে পারলাম না, H1 ট্যাগ দিয়ে দিলাম। এবার এই যে জি লেখাগুলো দিতে আছে পারছি। এগুলো আমরা কিভাবে লিখবো, এগুলা কিভাবে লিখবো? এগুলো লেখার জন্য আমাদের এখন কি ইউজ করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে প্যারাগ্রাফ মানে কি, পি ফর প্যারাগ্রাফ। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম যে এটা পি ফর প্যারাগ্রাফ, দেন ক্লোজ করে দিলাম। এবার লিখে দিলাম এখানে যে দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ। স্পেলিং মানে ভুল গেল, আচ্ছা সমস্যা নাই, এখানে যে কোনো কিছু লিখলেই হবে। এবার এখান থেকে আমরা একটা রিলোড দিলাম। দেখেন প্যারাগ্রাফ আসে না, আমি জুম করে দিচ্ছি আপনার দেখার জন্য। জি ভাইয়া এই যে দেখেন, দেখা যাচ্ছে। দিস ইজ আ প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফটা কিন্তু সুন্দরভাবে চলে আসে নাই? আমরা জি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লিখার নিচে আন্ডারলাইন থাকে। কি থাকে? আন্ডারলাইন থাকে। সো ইউ ফর আন্ডারলাইন। আন্ডার, হ্যাঁ ইউ ফর আন্ডারলাইন। সো আমরা এখান থেকে কি করব, ইউ দিয়ে দিব। তো ইউ দিলাম। এবার এখান থেকে এটা কিন্তু ইউ ট্যাগ না, আন্ডারলাইন ট্যাগ, মনে থাকবে? দিস জি ইজ আ আন্ডারলাইন, আন্ডারলাইন ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইন ট্যাগ। আমরা কখনোই ইউ ট্যাগ বলবো না, আমরা বলবো আন্ডারলাইন ট্যাগ। এবার আমরা রিলোড দিলাম। দেখেন একটা লেখার নিচে আন্ডারলাইন আসছে, আমি একটু জুম করে দিই। এই দেখেন লেখার নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে, দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে একটু সোজা লেখা, আন্ডারলাইন। হ্যাঁ সোজা আন্ডারলাইন চলে আসছে। এবার আমরা চাচ্ছিলাম যে ঠিক আছে প্যারাগ্রাফ লেখাটাই থাক, প্যারাগ্রাফ যেমন আছে তেমনই থাক, কিন্তু একটু মোটা দরকার। কি দরকার? লেখাটা মোটা অক্ষরের হবে, প্যারাগ্রাফের মতোই হবে কিন্তু একটু মোটা মোটা হবে। অক্ষর। তাহলে মোটা মানে কি, বোল্ড, বি ফর বোল্ড। তাহলে আমরা এখানে কি লিখবো, এটা হচ্ছে বোল্ড ট্যাগ। তাহলে দিস ইজ আ বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগ সেভ দিলাম। এবার আমরা এখান থেকে একটা রিলোড দিলাম। আমরা দেখেন এটা মোটা হয়েছে না? এটা নরমাল লেখার চেয়ে মোটা হয়ে গেছে। হ্যাঁ, নরমাল লেখার থেকে মোটা হয়ে গেছে। তাহলে মোটা, কোন লেখাকে মোটা করতে গেলে কি করব, বোল্ড দেব। বোল্ড ট্যাগ দিলে এটা মোটা হয়ে যাবে। এখানে বোল্ড দিলে কি হবে, এটা এটা হচ্ছে মোটা হয়ে যাবে। এখন এটা আমরা হচ্ছে যখন, বোল্ড ট্যাগ, পি ট্যাগ না। আর হুম, উপরটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ই ট্যাগ, ট্যাগ না। হ্যাঁ জি রাইট। আর উপরেরটা প্যারাগ্রাফ ট্যাগ, নট পি ট্যাগ। এবার আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখতে পারি, বা যখন আমরা, আপনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন কিনা জানি না, যখন আমরা বায়োলজিক্যাল কোনো টার্ম লিখতাম তখন অবশ্যই সেটাকে ইটালিক অক্ষরে লিখতাম, মানে একটু বাঁকা করে লিখতাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইটালিক অক্ষর লিখতে হবে। তো আই ফর ইটালিক। তো এখান থেকে আই দিলাম। তাহলে আই ফর কি, ইটালিক। দিস ইজ অ্যান ইটালিক ট্যাগ, ইটালিক ট্যাগ সেভ দিলাম। এবার আমরা এখান থেকে আমাদের সাইটটা যদি একটু দেখি, দেখেন এটা বাঁকা হয়েছে না? জি ভাইয়া। এই ফন্টটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে। তাহলে অন্য ফন্ট গুলা যেমন ছিল তেমন না, এটা একটু বাঁকা হয়ে গেছে ফন্টটা, দেখতে সুন্দর লাগতেছে। এবার কিছু কিছু ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট থাকে যারা কি করে পড়াশোনার সময় একটা মার্ক করে, তাও মার্ক করে কি দিয়ে, ইয়েলো কালারের পেন দিয়ে মার্ক করে, তাই করে না? করে তো। জি তাহলে সেই ক্ষেত্রে সে ভালো স্টুডেন্টের জন্য এখানে সুবিধা আছে। এখানে মার্ক দিলাম, তাহলে এখানে লিখে দিলাম দিস ইজ আ মার্ক, সেভ দিলাম। এবার যদি আমরা একটা রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পারবো, দেখেন মার্ক হয়েছে, জি ভাইয়া মার্ক হইছে। মার্ক হয়ে গেছে কিন্তু।
এবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যে হচ্ছে মোটার জন্য বোল্ড ট্যাগ ইউজ করছিলাম, এই বোল্ড ট্যাগের জায়গায় আরেকটি স্মার্ট ট্যাগ আছে, যেটা দিলে আমরা প্রফেশনালি যখন কাজ করি তখন যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। কি ট্যাগ? স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ, হ্যাঁ। এই দেখেন স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই। এবার যদি এখানে লিখি যে দিস ইজ এ স্ট্রং ট্যাগ, সেভ দিলাম। এবার যদি আমরা এখান থেকে একটা রিলোড দিই, আমরা দেখতে পারবো যে এই বোল্ড আর ওই বোল্ডটা সেম আছে। রিলোড হয়েছে, হ্যাঁ। এই দেখেন এই চারিটা সেম না? জি, বোল্ড আর হচ্ছে আপনার স্ট্রং দুইটা একই রকম। দুইটা একই রকম। চেঞ্জ থাকলেও মানে দুইটার ট্যাগের চেঞ্জ থাকলেও দুইটা দেখতে কিন্তু একই রকমের, লুক একই না? জি, দুইটা দেখতে লুক একই রকম। লুক একই রকম কিন্তু দেখতে আলাদা, মানে দেখতে একরকম কিন্তু লুকটা আলাদা, নাকি? দেখার লুক ইটালিকের তো জন্য, একই, মানে টেকটা আলাদা, বাট ইটা আপনার অন্যরকম শুধু। হ্যাঁ, মানে লিখাই আলাদা, ট্যাগটা আলাদা কিন্তু লুকটা সেম। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো অক্ষরকে যদি আমাদের বড় ছোট করা লাগে, অনেক সময় বড় ছোট করা লাগে না, যে বড় করব, তাহলে বড়র জন্য বিগ, এগুলো আননেসেসারি ট্যাগ। এই ট্যাগগুলো নরমালি প্রয়োজন হয় না, ঠিক আছে? আপনারা জানার জন্য শুধু জেনে রাখতেছি। এগুলো প্রয়োজন হয় না। আমরা মাত্র 3 থেকে 4টা ট্যাগ দিয়ে ফুল ওয়েবসাইট বানা ফেলতে পারবো। আজকে বলে রাখলাম, আজকে হয়তো আজগুবি লাগতে পারে যে ভাই এই যে আবার কি বলেন, কিন্তু আমরা মাত্র 3 থেকে 4টা ট্যাগ, ঊর্ধ্বে 5টা ট্যাগ লাগবে। এত ট্যাগ শিখতেছি, আচ্ছা। এতগুলো ট্যাগ লাগবেই না, 5টা ট্যাগ দিয়ে আমরা ফুল একটা ওয়েবসাইট বিল্ড আপ করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। দেখেন আজকে আজগুবি লাগবে, কিন্তু আস্তে আস্তে দিনকে দিন যাবে, আমরা এগুলো জানতে পারবো। আর আমরা 1 সপ্তাহ আগে মানে 7 থেকে 8টা ক্লাসের মধ্যে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারবো, ইভেন বুঝে বুঝে। প্রত্যেকটা স্টেপ আপনি বুঝে বুঝে কাজ করতে পারতেছেন, সেইভাবে আপনি ইনশাল্লাহ, একটা ওয়েবসাইট ইনশাল্লাহ। বিল্ড আপ করতে পারবেন। মানে 7টা ক্লাসের মধ্যে, 7 থেকে 8টা ক্লাসের মধ্যেই। এখানে দেখেন, এখানে দিস ইজ এ বিগ ট্যাগ, এখানে বিগ ট্যাগটা দেওয়া আছে। এবার একই ভাবে আমরা কি করব, একটা স্মল ট্যাগ লিখবো। তাহলে কি করতে হবে? সেম ট্যাগ স্টাইলে আসবে, এস এম এ ডাবল স্মল। এবার কি করব, এই ট্যাগটাতে এখানে লিখবো স্মল ট্যাগ। এবার এটা কি করব, ক্লোজ করব। এবার এখানে লিখে দেব যে দিস ইজ এ স্মল ট্যাগ। এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল পার্ট গুলো কাজ হচ্ছে, মানে এবিসিডি শিখতেছেন এখন। দেখেন এটা ছোট হয়েছে না? জি, ছোট হয়ে গেছে, অন্যান্য লেখাগুলো সে এগুলো দেখতে ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট লেখা দেখা যাচ্ছে। এবার আমরা একটা লিখবো যেটা ইটালিক ট্যাগের মতো একটা ট্যাগ আছে, ইএম ট্যাগ বা ইমব্যাসিস ট্যাগ, ইমব্যাসিস ট্যাগ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, ইএম। সেটা ইটালিক অক্ষর তৈরি করলাম না কিছুক্ষণ আগে, ঠিক ওই রকম হবে। সো ইএম, আমার স্পেলিংটা ঠিকঠাক মনে নাই। দিস ইজ অ্যান, এমফাসাইজ মেবি। মেবি, হ্যাঁ। আচ্ছা, আমি ইএম ট্যাগে লিখলাম যেহেতু স্পেলিংটা আমার খেয়ালে নাই। এবার এখান থেকে রিলোড দিলাম, দেখেন একই রকম না? জি, এই দুইটা দেখেন সেম ইটালিকের টু সেম, মতনই। ইটালিকের মতন, সেম টু সেম ইটালিকের মতোই। এবার আমরা যদি চাই যে ওই যে বিভিন্ন সময় অফার দেখি না, যে এইটা 10 টাকা ছাড় আছে, তাহলে 10-এর মাঝখানে একটা ক্রস চিহ্ন আছে, তাই আছে না? বা কাটা চিহ্ন আছে, জি, তো সেই চিহ্নটা আমরা কিভাবে দেবো? এটাকে বলে ডিলেট ট্যাগ। কিটা? ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগ। সো আমরা এখান থেকে ডিইএল ডিলেট ট্যাগ দিলাম। এবার এখান থেকে লিখে দিলাম দিস ইজ আ ডিলেট ট্যাগ, সেভ দিলাম। এবার যদি একটা রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পারবো যে এই লেখাটা পুরোপুরি ক্রস চলে গেছে, দেখছেন? ক্রস চলে গেছে না? এই দেখেন, এটা একদম পুরোপুরি মাঝখান লেখার দিয়ে মাঝখানে একটা ক্রস চিহ্ন লাইন ফ্লো চলে হয়ে। গেছে। এবার আমরা একটা মজার জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা অনেক সময় ধরেন ওই কি বলে ওর নাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব, এই যে লেখাগুলো যে লিখতে যাবো, এটা কিন্তু আমরা লিখতে পারি না, পারি না কিন্তু। তখন বীজগণিতের এই স্কোয়ার, সূত্রের মতন। হ্যাঁ, এই স্কোয়ার যখন লিখলাম তখন আমরা দেখি যে এই ট্যাগ ইউজ করি না কেন, ওই লেখাটা হয়ে যায় হচ্ছে আপনার এরকম হয়ে যায় যে এ টু হয়। আসলে কি এ টু দরকার না, এ স্কোয়ার দরকার?
এই স্কোয়ার দরকার। এই স্কোয়ার দরকার, ওকে ফাইন। তো এই স্কোয়ার লিখতে গেলে আমরা সবসময় মনে রাখবো একটা হচ্ছে সুপারম্যান আর একটা হচ্ছে সাবমার্সিবল। কি বললাম? সুপারম্যান, সাবমার্সিবল। একটা হচ্ছে সুপারম্যান, একটা হচ্ছে সাবমার্সিবল। সাবমার্সিবল, সুপারম্যান মানে কি? সুপারম্যান মানে উড়ে যাওয়া, উপরে, উপরের দিকে। সুপারম্যান উপরের দিকে উড়ে যায় না? তো উপরের দিকে। সুপার মানে কি? উপরের দিকে। আর সাবমার্সিবল কোথায় করে? মাটির নিচে না? আমরা নিচে সাবমার্সিবলের কাজ নিচে হচ্ছে মাটির মাটির নিচে। নিচে। যেমন আমরা যখন পানি লিখবো H2O, তখন এই টুটা আছে, টুটা আমাদের তো নিচে দরকার, নিচে না? নিচে নিচে, জি নিচে এইচের দরকার, নিচে। হ্যাঁ হ্যাঁ। আমরা যদি কেমিস্ট্রির কোনো টার্ম লিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে এই অণুগুলো আমাদের নিচে দিতে হয়, বা যোজন এগুলো নিচে দিতে হয়। তো সেটা আমরা দিতে তো পারি না, পারি? এভাবে তো পারতেছি না। টুটা নিচে আসবে, জি তো না, হচ্ছে H2O যখন লিখবো টুটা নিচে থাকতে হবে, তো আমরা নিচে দিতে পারি না। তো এটা নিচে যখন যাবে তখন কি হবে? সাবমার্সিবল ইউজ হবে। কি হবে? সাবমার্সিবল। আর যখন এটা উপরের দিকে যাবে তখন কি হবে? সুপারম্যান। মনে থাকবে? সুপারম্যান, উপরে গেলে সুপারম্যান, নিচে গেলে সাবমার্সিবল। আসলে এটার সাবমার্সিবল। এটার প্রোনাউন্সিয়েশন এটা না, এটার প্রোনাউন্সিয়েশন ভিন্ন। আমি জাস্ট মনে রাখার জন্য এটা বললাম, ঠিক আছে? জি তো এখানে আমরা প্রথমে এই স্কোয়ার লিখি। তো এই স্কোয়ারটা লিখবো কিভাবে? এখানে লিখবো ওই যে সুপার, এসইউপি। এবার এটাকে আমরা ক্লোজ করব, এসইউপি। এবার এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, কি দেখতে পারবো? এই দেখেন, এই স্কোয়ার হয়েছে না? জি দেখা যায়? আর একটু জুম করে দিই। জি, দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। ওই যে এই স্কোয়ার। এখন এই স্কোয়ার উপরে আমি 2+1 লিখতে চাই, তাহলে হবে না? এই যে হয়েছে না? জি আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে দেখি এখানে কোম্পানির নাম লেখা থাকে, উপরে লেখা থাকে টিএম, তাই লেখা থাকে না? তো সেইগুলো কিন্তু আমরা জি এভাবে লিখতে পারবো এখন থেকে। এখন থেকে সেগুলো কিন্তু এভাবে লিখতে পারবো। সমস্যা হবে আর? হবে না। জি না, ইনশাল্লাহ জি এবার না, হবে না। H2O লিখবো। তো H2O লেখার ক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে? মাটির নিচে যেতে হবে। তাহলে মাটির নিচে কি? এসইউবি, সাব। এসইউবি, সাব। এই দেখেন, H2O হয়েছে না? জি বোঝা যায়? দেখেন, এটা বুঝতে পারতেছেন? জি, বুঝতে পারতেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা লেখা উপরেও দিতে পারলাম, লেখা নিচেও দিতে পারলাম। কিভাবে উপরে লিখতে হয়, কিভাবে নিচে লিখতে হয়, এই দুইটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আরেকটা নতুন একটা বিষয় শিখবো। সেটা হচ্ছে ওই যে বললাম যে, না যে কিছুক্ষণ আগে, যে কোন একটা লেখা থাকে যে ক্লিক হিয়ার টু $120, এরকম লেখা থাকে না? বা কোনো যে লেখা আছে গুগলের উপর ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো সেই সিস্টেম গুলো এখন আমরা তৈরি করব। তো এই জন্য এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্কিং ট্যাগ। বলেন কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, রাইট। সো অ্যাঙ্কর ট্যাগকে লিখতে হয় এ দিয়ে। কি দিয়ে? এ দিয়ে। তো এ দিয়ে আমরা এটা ক্লোজ করলাম। এবার এখানে লিখে দিলাম যে গুগল, গুগল, সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের সাইটটাতে যাই, এটা দেখবো এখানে কিছু হয়েছে, ক্লিক করলে কোথাও যাচ্ছে? কোথাও যাচ্ছে না। তাহলে যাওয়াতে গেলে কি করতে হবে? এখানে তার একটা ওয়েব অ্যাড্রেস দিতে হবে। তো ওয়েব অ্যাড্রেস লেখার জন্য আমাদের একটা রেফারেন্স দরকার। এই রেফারেন্স কি বলা হয়? হাইপার রেফারেন্স। কি বলা হয়? হাইপার রেফারেন্স। এইচ আর ইএফ, ইকুয়াল ডাবল কোটেশন। হাইপার রেফারেন্স মনে থাকবে? এটা কিভাবে লিখতে জি, হয়? হাইপার অ্যাঙ্কর ট্যাগের রেফারেন্স। হাইপার রেফারেন্স, হ্যাঁ। এটা অ্যাঙ্কর ট্যাগের প্রথম যে স্টার্টিং ট্যাগ থাকবে, ট্যাগের পর একটা স্পেস দিয়ে হাইপার রেফারেন্সটা লিখতে হবে। লিখে এখানে লিখতে হবে আপনি কোন লোকেশনটা চান। এখানে মূলত 2 থেকে 3টে স্টেপে এটা কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে সরাসরি, মানে আপনার যে প্রোটোকল লিঙ্কটা আছে সেই লিঙ্কটি এখানে বসায় দিতে পারবেন। আবার আরেকটা আছে ডেথ লিঙ্ক বসাতে পারবেন। আরেকটা আছে পেজের লিঙ্ক বসাতে পারবেন। ডেথ লিঙ্ক মানে কোনো কিছু লিখতে হবে না, হ্যাশ দিয়ে রাখলেই চলবে। এটা কোথাও যাবে না। এখানে যেমন আমরা ডেথ লিঙ্ক দিয়ে রাখলাম, এইটা দিয়ে রাখলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা লিঙ্ক হয়েছে, বাট ক্লিক করলে কোথাও যাচ্ছে না। যাচ্ছে? কোথাও যাচ্ছে না। ক্লিক করলে কোথাও যাচ্ছে না। মনে রাখবে? যদি আমরা যাওয়াতে চাই তাহলে কি ভাইয়া করব? মনে থাকবে। যাওয়াতে চাই তাহলে কি করবো? ধরুন আমরা গুগলে লিখলাম, গুগলে আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমরা এখানে লিখতে হবে www.google.com। এটা লিখলে কি যাবে? যাবে না। আমরা একটু দেখি। আমরা তো অ্যাড্রেস ঠিকই দিলাম, ঠিক দিছি না? দেখি, একটা রিলোড দিলাম। এবার আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন
এখানে কি দেখাচ্ছে ফাইল নট ফাউন্ড, তার মানে আমাদের অ্যাড্রেসটা ঠিক নাই, কিন্তু আমরা তো এখান থেকে দেখতেছি অ্যাড্রেস ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু আমরা জি প্রোটোকলটা দিই নাই। তাহলে প্রোটোকল কিভাবে দিব? https:// এটা হচ্ছে তার প্রোটোকল, মনে থাকবে? জি ভাই, এবার মনে একটা রিলোড থাকবে। দিলাম, এবার এখানে ক্লিক করলে এবার দেখেন আমাদের গুগলে নিয়ে গেছে, নিয়ে আসছে না গুগলে? ক্লিক জি, করলে গুগলে গুগল নিয়ে যাচ্ছে। নিয়ে। হ্যাঁ, তো আমরা এখন চাচ্ছিলাম যে এইখানে ক্লিক করলে যেন নতুন একটা ট্যাব ওপেন হয়, কারণ বারবার এখানে যাচ্ছে আবার ব্যাকে আসার জন্য এখানে আসতে হচ্ছে, তো আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি এরকম যেন একটা ট্যাব ওপেন করে। বুঝতে পারছি বিষয়টা কি চাই? যদি আমরা এমন নতুন চাই, একটা ট্যাবের মধ্যে যেতে এটা চলে যায় ক্লিক হ্যাঁ, করলে, এই রাইট, পেজটা google.com-টা যাতে নতুন আরেকটা ট্যাবের মধ্যে ওপেন হয়। রাইট। তো যদি আমরা এমন চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে টার্গেট, টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন। আমরা এর ভেতরে যতগুলো অ্যাট্রিবিউট ইউজ করব প্রত্যেকটাই এই একই রকম সিস্টেম ইউজ করব, ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে। তো এখানে আমরা লিখে দেব একটা আন্ডারস্কোর দিয়ে, এখানে লিখে দেব ব্ল্যাঙ্ক। মানে আমরা বলে দিচ্ছি, এইটার মিনিংটা বোঝেন, আমরা বলে দিচ্ছি যে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিংক হও। লিংক হবে কোন লেখাটা? এই লেখাটা লিংক হবে। লিংক হয়ে যখন আমি ক্লিক করব তখন একটা ব্ল্যাঙ্ক ওপেন হবে, মানে একটা ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন হবে, সেই ট্যাবের মধ্যে এই অ্যাড্রেসটা অন হবে। বুঝতে পারছি? গুগলটা একটা লিংক আপ থাকবে, লিংকের মধ্যে যখন জি ক্লিক ভাই, করব বুঝতে তখন পারছি। নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন হবে, সেই ট্যাবের ভেতরে এই যে লেখাটা আছে সেই লেখাটা রান হবে। তো আমরা এখানে আসলাম, এসে এবার যদি আমরা একটা রিলোড দিই, আমরা এখান থেকে রিলোড দিলাম আর ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি নতুন ট্যাব ওপেন হয়েছে, এই ট্যাবটা ট্যাবেই আছে। বুঝতে পারছি? জি এতটুকু ভাইয়া, কিন্তু বুঝতে শিখে পারছি। গেলাম। কি কমপ্লেক্স বা বোরিং মনে হচ্ছে? জি না ভাই, ঠিক আছে, এখন কমপ্লেক্স বলে আর বলবেন। বোরিং মনে হওয়ার মতন সিচুয়েশন না ভাই, অনেক দুইটা সিচুয়েশনই আছে, হইলে ডু অর ডাই। করতেই হইব, নাহলে মরে শিখতে হইব। বোরিং লাগার আর অপশন নাই এখন। না, তারপরে যদি চাপ মনে হয় যে ভাই এমনি বুঝতেছি না, সেটা বলতে হবে। কারণ কোনো কিছু আমরা তখন মজায় মজায় শিখি, তখন জিনিসটা আমরা না মাথায় ক্যাচ না না করতে না, পারি, আর যখন আলহামদুলিল্লাহ আমি বুঝতেছি ভাই। ঠিক আছে, ওকে ফাইন, বুঝলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখি যে কিছু সেগমেন্ট আমরা দেখব। যেমন আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে সিরিয়াল সিকোয়েন্স এগুলো মেনটেন করে বিভিন্ন কাজ হয়। যেমন ধরেন 4-5 জন লোক আছে, এখন বললো যে এটা টেবিল একটা হচ্ছে কি বলে সিরিয়াল তৈরি করো, তুমি 1 থেকে 10 পর্যন্ত যাবা, তুমি 11 থেকে 20 পর্যন্ত যাবা, তুমি এইভাবে করবা, এরকম করে সিরিয়াল চাই, চাই না এরকম? তো সেই জিনিসটা আমরা তৈরি করতে পারবো এখন থেকে এখানে কোড লিখেই। আমি একটু দেখাই আপনাকে কি চাচ্ছি আমরা। আমরা একটু ওয়ার্ডপ্যাডটা অন করি। আমরা এখানে ওয়ার্ডপ্যাডে আসছি, যেমন আমরা এখানে ধরেন লিখলাম যে অয়ন লিখলাম। এখন এই লেখাটারে আমরা কিন্তু বড় করতে পারছি, পারি না বড় করতে? এই দেখেন বোল্ড ট্যাগ, যেই ট্যাগটা আমরা কাজ করলাম কিছুক্ষণ আগে, কাজ করছে না বোল্ড ট্যাগ দিয়ে? জি, বোল্ড, বোল্ড, আবার ইটালিক, ইটালিক, এই যে ইটালিক, আন্ডারলাইন সবগুলোই আছে। আন্ডারলাইন, এই যে আন্ডারলাইনও আছে। আমরা লেখা কেটে দিছি, ক্রস আসছে না? কেটে দিছি কিন্তু লেখা। হ্যাঁ, আমরা বড় করতে পারি না, আসছে। ছোট করতে পারি না। আবার এইটা একটা হেডিং ট্যাগ হবে, সেটা আমরা করতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই যে সফটওয়্যারটা তৈরি করছে, এইগুলোর মধ্যে এই যে ফাংশন গুলো আছে, তাহলে আমরা এখন যে কোডটা লিখতেছি তার ব্যাক এন্ডে এইগুলাই লেখা আছে। এই ব্যাক এন্ডে এগুলাই লেখা আছে, এটার ব্যাক এন্ডে, জি, এইটার ব্যাক এন্ডে, যার থ্রুতে এটা কাজ হচ্ছে নাকি? হ্যাঁ আমরা হ্যাঁ যদি হ্যাঁ, এখন চাই যে এরকম আছে, আমরা এখন চাচ্ছি যে একটা সিরিয়াল, ধরেন ধরেন আমরা এরকম চাই, কিছু সময় আমরা লিখি, ধরেন এখানে লিখলাম একটা, এখানে লিখলাম একটা, এখানে এরকম ভিন্ন ভিন্ন হয় না অনেক সময় যে এরকম ডট 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 সিরিয়াল চলে আসে। আমি একটু ডিলেট গুলো জি কেটে জি, দিই, এগুলো দেখতে দেখতে খারাপ দেখা যাচ্ছে। ধরেন আমরা একটা এটাকে, এই লেখাটাকে এটাকে বল করলাম, আর এখান থেকে আমরা একটা সিরিয়াল করবো। এবার আমরা যতগুলাই লিখি না কেন প্রত্যেকটাই দেখি যে এরকম চলে আসে, দেখা আসে না? জি। আবার আমরা যদি এখানে কিছু লেখা লিখি, দেন সেটাকে যদি আবার এখান থেকে মার্ক করি, আমরা 1 2 3 4
আমরা এখানে ধরুন 1 2 3 4 দিয়ে মার্ক করি, তাহলে এখানে আমরা যখন আরেকটা লিখি তখন 1 2 3 4 আসে। এই যে লিখতেছি আসতেছে, তো আমাদের মধ্যে কিউরিওসিটি আছে যে এই জিনিসটা কেন আছে, কিভাবে আছে, এইটা আমরা এখন তৈরি করব। কি করব? এই সেগমেন্টটা এখন আমরা তৈরি করব, ঠিক আছে? জি এইটারে বলা হয়, আমরা যে কাজটা করতেছি এই কাজটারে প্রত্যেকটা যে লেখা আছে, আমি প্র্যাকটিক্যাল দিয়ে দিয়ে আপনারা বোঝাই। এই যে লেখাটুকু লিখছি, এখানে যে লেখাটা লিখছি, এই লেখাটা আমাদের লিস্ট। এটা কি আমাদের লিস্ট। তো আমরা প্রথমে একটা লিস্ট লিস্ট দিই। হ্যাঁ, লিস্ট। লিস্টকে কল করা হয় এলআই ফর লিস্ট। তো এখান থেকে এলআই দিলাম। তো এখানে আমরা লিখে গেলাম ধরেন যে 1, অনেকগুলা দিয়ে গেলাম। সেম লেখা থাকলে তো সমস্যা নাই, তো বুঝতে তো পারবেন। কারণ এই ব্ল্যাক যে ভাই লেখাগুলো সমস্যা আছে নেই। এগুলো চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখানে চলে আসছে, চলে আসছে না? এটা হ্যাঁ এইটা হয় দুই রকমের, ছেলে আর মেয়ে। কয় রকমের হয়? দুই রকমের হয়। এই লিস্টটা হচ্ছে মানুষ। লিস্টটা কি? দুই রকমের মানুষ। এই যে লিস্টটা মানুষ। লিখছি, এই লিস্টটা হচ্ছে মানুষ। মানুষ কয় রকমের হয়? দুই রকমের মানুষ হয়, একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ, নাকি? তো ছেলে এই মানুষ লিস্টটা একটা হচ্ছে মেয়ে মানুষ। সেরকম জি মানুষ। লিস্টটা মানুষ, এখন ছেলে মানুষ হবে আর মেয়ে মানুষ হবে। তার মানে আমরা বুঝবো ছেলে মানুষটা হয় কাউন্টেবল, মানে কাউন্টেবল না, আর মেয়ে মানুষটা হচ্ছে কাউন্টেবল। এরকম আমরা কাউন্ট করবো আর কি। তো সেই ক্ষেত্রে এইটা হয় দুই প্রকার। কয় প্রকার? লিস্ট হয় দুই প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার দুই লিস্ট। প্রকার, কি বললাম? একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট ফার্স্ট আর একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, রাইট। তো প্রথম যেটা থাকে, যেটা ডিফল্ট থাকে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে যেটা কোনো কাউন্টেবল হয় না, শুধুমাত্র ডট 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 এভাবে আসে। কারণ আমরা যে কোনো কিছু এক্সাম্পল দিতে গেলে সবসময় বলে থাকি যে বয়েস বা স্যার, মানে ছেলে পক্ষটারে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সবসময়, তাই বলি না? তো সেই ক্ষেত্রে এখানেও তাই। জি তো আমরা এখানে আনঅর্ডার লিস্ট, বাই ডিফল্ট এই লিস্টটা আনঅর্ডারের সেগমেন্টেই থাকে। সো ইউএল দিয়ে আব্বু আসে খুলে দাও। এবার এখান থেকে আমরা এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে এখানে আমাদের কাজগুলো এখন করব। তো আনঅর্ডার লিস্ট, এটা তো আমরা ফার্স্টে এটা কি করলাম, আমরা এখান থেকে ছেলে মানুষ, ছেলে তৈরি করলাম, মানে মানুষ দরকার, তাহলে মানুষ ছেলে কারা? ছেলে মানুষ বানাইলাম। হ্যাঁ, এই লিস্ট গুলা হচ্ছে মানুষ, আর এই মানুষগুলারে আমরা ছেলে বানাইলাম, ঠিক আছে? খোদা হিসাব। এখানে লিখলাম যে অ্যাপল। এবার এখান থেকে কন্ট্রোল ভিজি দিয়ে গেলাম, অনেকগুলো দিয়ে গেলাম। এবার যদি আমরা এখান থেকে এটা রিলোড দিই, আমরা দেখতে পারবো সেম টু সেম, কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে। এটার থেকে সুন্দর লাগছে না দেখতে? মানে জি যখন আপনি নির্দিষ্ট করে কোনো কিছু বলে দিবেন, সেটা তো সুন্দর হবে, এটা স্বাভাবিক না? সুন্দর হবে ওইটা। জি তো এখানে দেখেন এটা দেখতে সুন্দর লাগছে। ওকে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই লিস্ট তৈরি করবো এখন। তাহলে আমরা বুঝলাম যে অর্ডার লিস্টের কাজ কি, আনঅর্ডার লিস্টের কাজ কি। তো এটা আমাদের একটা আহ, মানে মার্কিং তৈরি করে ডিফল্ট দিবে। সিস্টেম এটা মার্কিং তৈরি করে। স্যাম্পল তৈরি করবে, নট মার্কিং, স্যাম্পল তৈরি করবে। এবার আমরা 1 2 3 চাই, তাহলে 1 2 3 এর জন্য আমাদের কি করতে হবে? অর্ডার লিস্ট, ওএল। অর্ডার লিস্ট কিভাবে কল করতে হয়? ওএল দিয়ে। ওএল ফর অর্ডার লিস্ট। এবার এখান থেকে আমরা একটা ইন্টারপ্রেস করলাম। এবার আমরা সেই সেম মানুষ দিয়ে দেবো এর ভিতরে। এখান থেকে লিস্ট দিলাম, লিস্টটারে আমরা এখান থেকে ক্লোজ করলাম। এলআই ফর লিস্ট, লিস্টটারে ক্লোজ করে দিলাম। এবার এর ভিতরে আমরা লিখে দিলাম ধরেন যে অরেঞ্জ, অরেঞ্জ। সেভ দিলাম। বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি শোনা যায় আমার? কি ভাইয়া বুঝতে পারতেছি। হ্যাঁ ভাইয়া আচ্ছা, আমি আসলে কথা বলতেছি বাট আমার এই ইয়ারফোনটা বন্ধ ছিল। এখন যদি নয়েজ আপনার এখানে না থাকে তাহলে আপনি আনমিউট করতে পারেন, সমস্যা নাই। আছে ভাইয়া কখন আইসা পরে বলা যায় না, আপনি সমস্যা সমস্যা নেই নেই, আমি তখন আপনি ইজি মিউট করেন। আছি। এখন থাক। তখন আপনি মিউট করেন, এখন ঠিক রেসপন্স আছে করেন, তখন মিউট করেন, এখন খোলাই থাক। ওকে সমস্যা নেই। ওকে ভাইয়া। এই যে এখানে দেখেন আমাদের সিরিয়াল আছে 1 2 3 4 5 এরকম সিরিয়াল আসছে। দেখেন কি সুন্দরভাবে সিরিয়ালে চলে আসছে। এখন বললো যে আপনি 1 থেকে 5 পর্যন্ত তৈরি করছেন, ফাইন, ঠিক আছে। এবার আমাকে বলছে যে আপনি শুরু করবেন হচ্ছে ধরেন 10 থেকে আপনি শুরু করবেন। এখন 10 থেকে আমি শুরু করব, তাহলে আমি কিভাবে শুরু করব 10 থেকে? আমি তো এখান থেকে যাই লিখি না কেন তাই দেখবো যে একই রকমেরই হয়। আমার তো 10 থেকে শুরু করার কোনো স্কোপ নাই। এই দেখেন আমি যদি আবার লিখি তাহলে কি আমার চেঞ্জ হয়ে যাবে? দেখেন এটা আবার একের থেকেই আসছে। আমাদের কি দরকার? যেখানে 10 11 12 13 14 এইভাবে থাকবে, তাই যাচ্ছে না?
তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জি আমরা এই ওয়েল এর ভিতরে আসবো, এখানে লিখবো স্টার্ট, START, স্টার্ট ইকুয়াল ডাবল স্টার্ট কোটেশন। হ্যাঁ স্টার্ট, এখন স্টার্ট করব কত থেকে, 10 থেকে স্টার্ট করব। তাহলে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। এবার যদি আমরা যাই আর রিলোড দিই, আমরা দেখবো এটা 10 থেকে শুরু হয়েছে, তাই হচ্ছে না? জি এখন আমরা এখান থেকে যতগুলা দিব না কেন, প্রত্যেকটা আমরা দেখতে পারবো যে এটা একটার পর একটা হতেই থাকবে। বুঝছি বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। সহজ আছে, কিন্তু কঠিন নয় বেশি। না কঠিন আলহামদুলিল্লাহ। লাগতেছে? ঠিক আছে, না ভাই কঠিন লাগতেছে না। ঠিক আছে, ওকে। কঠিন না লাগলেই, কঠিন লাগার কথা না অবশ্য, কারণ আমরা যেভাবে গল্প করে করে শিখবো সেভাবে কঠিন লাগার প্রশ্নই আসে না। হুম, হুম। এবার আমরা কিছু আচ্ছা ওই আননেসেসারি ট্যাগ গুলো পরে দেখি। আমরা এখন এখানে দেখবো, আমরা এত বড় একটা ওয়েবসাইট বানাই ফেললাম যেখানে জুম করে দেখতে হয়, আমরা সেই ওয়েবসাইটের মধ্যে কোনো ইমেজ দিলাম না। কোনো ইমেজ দিছি? কোনো ছবি না দিই নাই। কোনো ইমেজ নেই। তো আমরা এখন একটা ছবি দিব। আমরা চাচ্ছি যে একটা ছবি চাই আমরা। তাহলে এখন ছবি একটা নিয়ে আসি। তো একটা ছবি ডাউনলোড দিই, পিক্সাবে থেকে একটা ছবি ডাউনলোড দিই। গুগল থেকে একটা ছবি ডাউনলোড। এখানে আমরা লিখি, কি কি ছবি দিব বলেন? ফ্লাওয়ার ফুলের ছবি দেন। ও ফুলের ছবি হোক। আমরা একটা ফুলের ছবি নিই, এটাই নিই। এখন এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দেবো, এই যে সেভ। এটার নামও শর্ট নেমই আছে, বাট আমরা নামটা আবার রিনেমও করে দিতে পারি। আমরা সবসময় একটা চেষ্টা করব, যে কাজটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যেখানে কাজ করতেছি সেই ফোল্ডারে যাব, সেখানে যাব, এইখানে আমরা একটা ফোল্ডার লিখে নিব। কি করব? একটা ফোল্ডার নিব। সব সময় মনে রাখবেন, এই ফোল্ডারটার নাম রাখবো কি, ইমেজেস। কি নাম রাখবো? ইমেজেস। হ্যাঁ, এটা সব সময়ের জন্য, ইমেজেস। এই ফোল্ডারের ভিতরে আমরা এটা সেভ করব, ঠিক আছে? জি এখানে নামটা আমরা এডিট করে দিতে পারি, আবার এমনি দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যদি আমাদের সেই ফোল্ডারটা একটু ফলো করি, +1, এই দেখেন ইমেজেস ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে থেকে এই নামটা আসছে। আমাদের লাগবে মূলত এই নামটা, আমাদের লাগবে। নামটা আমরা কন্ট্রোল-A কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। হ্যাঁ, এটা অন্য নামও হইতে পারে, যে কোনো নামে আপনি নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, আমরা আমাদের ফোল্ডারে আসব। আমরা এখন ট্যাগ শিখবো, একটা সিঙ্গেল ট্যাগ, নাম তার ইমেজ ট্যাগ। কি ট্যাগ? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ। হ্যাঁ, ইমেজটা লিখতে হয় আইএমজি দিয়ে। কি দিয়ে? আইএমজি, ইমেজ ট্যাগ। তো ইমেজ তার এমনি এমনি চলে আসে না। ইমেজ আসার জন্য ইমেজকে অবশ্যই লোকেশন দেখা দিতে হবে, তাহলে ইমেজকে সোর্স দিতে হবে। কি দিতে হবে? সোর্স সোর্স। ইকুয়াল ডাবল কোটেশন সোর্স। হ্যাঁ, এখন নেটওয়ার্ক ইস্যু হোক আর বা যে কোনো একটা ইস্যু হোক, যদি না পাই, ইমেজটা না পাই, তাহলে অল্টারনেটিভ একটা টেক্সট দিতে হবে যে এটা অমুক জিনিস। যেমন এখানে আমরা অল্টারনেটিভ টেক্সট লিখে দিলাম FLOWER, ফ্লাওয়ার লিখে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, আমরা কিন্তু ইমেজ টিমেজ কিছু দিই নাই এখনো। আমরা এখানে আসলাম, আসার পর একটা রিলোড দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাওয়ার লেখাটা আসছে, দেখা আছে নাই? জি ফ্লাওয়ার লেখা আছে। তো আমরা ফ্লাওয়ার না দিয়ে আমরা ইমেজটা এখানে দিই, লোকেশনটা দিই। লোকেশন কি আছে? ইমেজেস ফোল্ডারের ভেতরে এই নামটা আছে, তাই আছে না? জি এটা হচ্ছে আমাদের ফোল্ডারের নাম, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, দেন আমাদের সেই ফাইলটার নাম। মাথায় রাখেন কিন্তু, প্রথমে কি করব আমরা, আমাদের যে ফাইলের নাম, ফোল্ডারের নাম থাকবে সেইটা, তারপর আমাদের ফোল্ডারের নাম ফাইলের নাম। তারপরে ফাইলের নাম ফাইলের নাম। যেটা সেটা। হ্যাঁ, আমরা এখানে এসে দেখি, এটা অবশ্যই আমাদের যেখানে HTML এর ইন্ডেক্স ফাইলটা থাকবে সেই ফাইল ফোল্ডারের ভিতর থাকতে হবে। মনে থাকবে? জি তাহলে আমাদের এখানে ইন্ডেক্স ফাইল আছে, তার ভিতরে এই যে ইমেজেস ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে যেই নামটা আছে সেই নামটা আমরা এখান থেকে নিলাম। তাহলে আমাদের এই এক্সটেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমরা এক্সটেনশনে টিক দিয়ে রাখছিলাম এই ভিউ থেকে। মনে আছে? এই জি দেখেন, মনে এক্সটেনশন আছে ভাই। ছাড়াও এটা পাইতো না। এক্সটেনশন ছাড়াও এটা পাইতো না। এখন বাই এনি চান্স আমাদের এখানে ভুল হয়েছে, ধরেন এখানে নামটা ভুল করছি বা ফোল্ডার নাম আমরা ভুল করে দিচ্ছি, ভুল হতে পারে না? ভুল হইতেই পারে। হুম, ভুলে যেতে পারি। ভুল হইতেই পারে আমাদের, তো আমাদের কেটে দিচ্ছি না। এই যে, এই যে আমাদের ধরেন ভুল হয়েছে, এখন আমরা সেভ আচ্ছা আচ্ছা, কেটে গেছিল।
ফোল্ডার সব ডিলিট করে দিয়েছি। একটা অবস্থা দেখছেন? এটা তো ডেস্কটপে সেভ করা ছিল ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, যে ফুল সেভ করা ছিল একটা মধ্যে ওটা হাতের প্রেস করে ওটা হয়ে গেছিল, একবার একবার ডিলেট হয়ে গেছিল, ডাবল ক্লিক করে গেছিল তো এই যে হেডফোনের তার হাতে পেঁচায়ে কাজটা হয়ে গেছিল আর কি। যাই হোক, এখন আর প্রবলেম নাই, আমরা আমাদের ফাইল ছেড়ে দেবো। এখন সেভ দিলাম। এবার আমাদের কাজ কি হবে, ওই জিনিসটাকে আবার দেখা। তাহলে আমরা এখান থেকে দেখবো যে আমাদের ইমেজটা পাইছে কিনা। ইমেজ ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ইমেজেস ডট জেপি, এটা ভুল করলাম, এবার সেভ দিয়ে দিলাম। এবার দেখেন যদি কোনো কারণে না পায় তাহলে ওই এই বানানটা এইটা পাইছে না, ফ্লাওয়ার পাইছে না, ছবি কিন্তু এখন আর পাই নাই। যদি আমরা ছবি পাওয়াতে চাই, অল্টারনেটিভ টেক্সট। হ্যাঁ অল্টারনেটিভ টেক্সটটা পাইছে। এখন যদি আমরা ছবি পাওয়াতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ইমেজেস নামে ফোল্ডার ছিল, তাই ছিল না? এবার যদি আমরা এখান থেকে রিলোড জি দিই, আমরা দেখি আমাদের ইমেজেস চলে আসছে কিন্তু। তাহলে যদি ইমেজেস ফোল্ডার যদি থাকে তাহলে কি করতে হবে, সেই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আমাদের ইন্ডিকেট করতে হবে। তাহলে আমাদের ফোল্ডারটা কোথায় ছিল, আমাদের কাজটা কেমন ছিল এখানে দেখেন। তাহলে এইখান থেকে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতর যে নাম থাকবে সেই নামটা এখানে কল করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? জি এটা বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে। এবার আমরা এখান থেকে এসে দেখি আমাদের ইমেজ দেওয়ার সিস্টেম, তাহলে আমরা জানতে পারলাম। যদি আপনি কাজ করার সময় অনেকগুলো প্রবলেম ফেস করবেন হয়তোবা, তখন সেগুলোর সমাধান আমরা করে দেবো ইনশাল্লাহ। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিছু আননেসেসারি ট্যাগ দেখবো যেগুলো আমাদের কিছু কিছু জায়গায় লাগে বাট ইম্পর্টেন্ট। তো সেই রকম ট্যাগের মধ্যে একটা হচ্ছে ডেট ট্যাগ। কি ট্যাগ? ডেট। ডেট ট্যাগ। তো ডেট ট্যাগটা ইনপুটের মধ্যে থাকবে, আমরা এখান থেকে শুধুমাত্র ইনপুটটা আপনার দেখাই। এটা শুধু মনে রাখেন, হ্যাঁ এটা দেখার কিছু নাই, এটা মনে রাখেন, এটা সম্পর্কে ক্লাস নেবো কালকে, কারণ একবারে সবকিছু হলে মাথায় আলাদা যাবে। এখানে টাইপ লিখে রাখলাম, মানে এটা লেখার সিস্টেম এমন আর কি। এই দেখেন, বিভিন্ন সময় লেখার জায়গা প্রয়োজন হয় না, লেখার জায়গা আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে? জি ঠিক আছে ভাই, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, যদি মনে থাকে তাহলে তো ভালো। আর কিছু কিছু এমনি ট্যাগ আছে, যেমন আপনার এই যে হেডারের জন্য হেডার ট্যাগ, ফুটারের জন্য ফুটার ট্যাগ, এগুলো আমরা আগে পরে যদি কোনো ওয়েবসাইট তৈরি করি যখন, তখন এগুলো আমরা ইউজ করব, যদি এগুলো প্রয়োজন হয় না, বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে এগুলা ইউজ করব। ঠিক আছে? জি তো এই তো আপনার বেসিক ট্যাগ গুলা, যে বেসিক ট্যাগ গুলা ফান্ডামেন্টাল ট্যাগ, যে ট্যাগ গুলা নিয়ে আমাদের মূলত কাজগুলা করতে হয়। এখন কোন একটা লাইনে আমরা চাচ্ছিলাম যে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, আরো কিন্তু অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো আমরা কাজের মধ্যে মধ্যে শিখে নেব, বুঝছেন? যেই ট্যাগের জি এক্সাম্পল এখন দেখাইতে গেলে আপনাকে আগে আরো কয়েকটা ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপর আমরা সে সম্পর্কে জানতে পারবো। যেমন ফুটারের ট্যাগ, আমরা তো ফুটার সেকশনে জানি না, জানি? তাহলে ফুটার ট্যাগ না দেখাই তো লাভ হচ্ছে না, তো বুঝতে পারতেছেন না। আবার এই যে নেভিগেশনে ন্যাপ ট্যাগ, এই ট্যাগটা আপনি বুঝতে পারবেন না যদি আমি মেনু না তৈরি করি, বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। জি তো না সেই ট্যাগ গুলো আমাদের সময়ের মধ্যে আমরা তখন শিখে নেব, যখন যে সময় আসবে সেই সময় আমরা সেটা শিখে নেব। ঠিক আছে? জি এখন একটা নরমাল জিনিস দেখেন, এইখানে দেখেন এগুলো লিখছি একটার পর একটা করে চলে আসছে, স্টেপ বাই স্টেপ, তাই আসে নাই? কিন্তু এইখানে যেগুলো হুম লিখছি সেগুলো আবার সবগুলো একসাথে চলে আসছে। তাহলে আমাদের এখান থেকে গ্যাপ প্রয়োজন না, যে এইটার নিচে জি একটা গ্যাপ। আসবে, এইটার নিচে একটা আসবে, তাহলে গ্যাপ দরকার। এখন এই গ্যাপটা আমরা কিভাবে দিব, এই গ্যাপটা দিতে হয় কিভাবে, এই গ্যাপটা দেওয়ার সিস্টেম হচ্ছে, এই যে ট্যাগটা আছে সেই ট্যাগটা তিন ভাবে লেখা যায়। কয়ভাবে? তিন ভাবে। তিন ভাবে। এই ট্যাগটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। কি ট্যাগ? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ। ব্রেক, হ্যাঁ ব্রেক করে দেওয়া, ব্রেক ট্যাগ। তাহলে আমরা এই যে আন্ডারলাইন দিচ্ছি, আন্ডারলাইনের পরের লাইনে আমরা একটা ব্রেক দিতে চাই। সেই ব্রেকটা কয়ভাবে বলছি? তিন ভাবে লেখা যায়। প্রথমত তিন ভাবে। বিআর, এটাও একটা সিঙ্গেল ট্যাগ। তো আমরা বিআর লিখলাম, বিআর ফর ব্রেক, আমরা এখানে ব্রেক লিখলাম। এই দেখেন নিচে চলে আসছে না? জি আমরা জি যদি আরেকটা ব্রেক দিই তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। এখানে আমরা আরেকটা ব্রেক দিলাম, বিআর ব্রেক।
এখান থেকে আমরা রিলোড দিলে আমরা দেখতে পারবো, এই দেখেন নিচে আসে না, ফাঁকা হয়েছে না। জি জি এটা লেখার সিস্টেম আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যদি এই ব্রেক টিকটা এইভাবে না দিই, আমরা যদি এইখানে একটা স্লাইস দিই, দেন একটা রিলোড দিই, এবার দেখবো যে এটাও সে একই কাজ করবে। এখান থেকে ব্রেক করে দিছে না। জি আচ্ছা, আমরা তিনটার ক্ষেত্রে দিই, তাহলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা বিআর দিলাম, এটা দুইটা গেল। এবার আমরা আরেকটা স্টেপ দেখবো, সেটা হচ্ছে ব্রেক দিলাম, পরে একটা স্ল্যাশ দিলাম। দেখেন তিনটা লাইনে কাজ করছে না, জি তিনটা কাজ করছে। তো আমরা যে কোনো একটা ইউজ করলে পারে। তো বেসিক্যালি আমরা হয় এইটা ইউজ করবো, নাহলে এইটা ইউজ করবো। আপনি এটা ইউজ করার চেষ্টা করবেন, হ্যাঁ, বিআরটা একটা ইউজ করার চেষ্টা করবেন, যেটা খুশি। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এইটা ইউজ করতেই হবে বা এটা ইউজ করতে হবে না, এমন কোনো ট্যাগ নেই। এছাড়াও প্রচুর ট্যাগ আছে, আর এটা বুঝতে পারছি। এখানে কোনো কোশ্চেন জি আছে? ভাই, জি না। আচ্ছা, তাহলে আমরা একটা মজার জিনিস দেখি, আমরা এইখানে দেখি। তাহলে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, দিলাম, এখান থেকে প্যারাগ্রাফটাকে ক্লোজ করলাম। এবার এখানে লিখলাম যে দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এখানে লিখে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটুকু, এখানে যে লেখাটুকু আছে, এই লেখাটুকু আমাদের মোটা অক্ষর হবে। তাহলে কি করবো আমরা এটাকে মোটা বানাতে গেলে? মোটা বোল্ড করতে হবে, অথবা স্ট্রং করতে হবে। বি ট্যাগ অথবা স্ট্রং। আমরা বি ট্যাগ বলবো না, আমরা বোল্ড ট্যাগ বলবো। বোল্ড ট্যাগ, সরি। স্ট্রং, এই স্ট্রং আমরা বলে দিলাম। এবার এখান থেকে আমরা একটা স্লাইস দিয়ে দিলাম। ক্লোজিং। তাহলে আমরা আমরা এখান থেকে একটা রিলোড দিলাম। আমরা এখান থেকে দেখতে পারবো যে এই লেখাটার মধ্যে শুধুমাত্র প্যারাগ্রাফ এই অংশটুকু আমাদের কি হয়েছে, মোটা হয়েছে। এখন আমি চাচ্ছি যে এইটুকু, এই যে দিস আছে, এই দিসটুকু আমার মার্ক হয়ে থাকবে। কি হয়ে থাকবে? মার্ক হয়ে থাকবে। মার্ক। তাহলে এখানে আমরা কি লিখবো? মার্ক। তার মানে আমরা বুঝতে মার্ক। পারতেছি যে একটা ট্যাগের ভেতরেও আরো অন্য ট্যাগ লেখা যায়, তাই না? জি এই যে এটা মার্ক হয়েছে না, এই দেখেন মার্ক হয়েছে। আবার যদি চাই যে এই লেখাটুকু বোল্ড হবে, মার্কও হবে, তাহলে কি করবো আমরা? আমরা প্রথমে বোল্ড করলাম, এবার এটাকে মার্ক করতে পারি, পারি না? হ্যাঁ পারি। একটা রিলোড দিই, এই দেখেন এটা বোল্ড হয়েছে, মার্ক হয়েছে, তাই হয়েছে না? আবার চাই যদি জি যে আন্ডারলাইন হবে, টোটালটার ভিতরে আন্ডারলাইন হবে, তাহলে কি করতে পারি? এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফকে বলতে পারি আন্ডারলাইন ট্যাগ, ইউ দিয়ে দিলাম। আবার এখানে প্যারাগ্রাফের আগে কি করতে পারি? একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পারবো পুরোটা নিচে আন্ডারলাইন হয়েছে। তাহলে বুঝতে পারছি যে একটার ভেতরে সবকিছু ইউজ করা পসিবল। আবার যদি চাই যে এই ট্যাগটা আছে, ট্যাগটা আমরা ক্রস চাচ্ছি, যে ডিলেট চাচ্ছি, তাহলে কি করব? ট্যাগের আগে এসে কি লিখে দিব? ডিলেট। ডিইএল, ডিলেট। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পারবো ওই লেখাটুকু ক্রস। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি। ওকে, এবার আমরা আরেকটা বিষয় দেখবো, যেটা আমাদের আননেসেসারি ট্যাগ, যেমন অ্যাব্রিভিয়েশন তৈরি করে, এবিভিআর, অ্যাব্রিভিয়েশনের জন্য লাগে। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম এবিভিআর। এবার এটাকে স্ল্যাশ দিলাম। যেমন ধরেন আমি লিখলাম যে LITBD। তাহলে LITBD মানে কি? লার্নিং আইটিবিডি। এটা মানে কি? লার্নিং আইটিবিডি। তো আমরা এখান থেকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখান থেকে কিছু দেখা যাচ্ছে, কিছু কিন্তু দেখা যাচ্ছে না, শুধু LITBD আছে। যেমন ST মানে পুলিশ সুপার, CID, এরকম কিছু থাকে না, বিডি মানে বাংলাদেশ, এরকম থাকে না। তো সেই জিনিস আমরা তৈরি করতে চাচ্ছি। এখান থেকে লিখে দেবো টাইটেল ইকুয়াল ডাবল কোটেশন। এবার এর টাইটেল। ভিতরে লিখে দেবো, এর ভিতরে যা লিখে দেবেন সেটাই হবে। এবার যদি আমরা এখান থেকে একটা রিলোড দিই, আমরা এখান থেকে দেখতে পারবো কার্সর নিলেই এই যে লার্নিং আইটিবিডি লেখা দেখাচ্ছে না? জি দেখছেন এখানে শো করছে না, কিন্তু যখন কার্সর রাখতেছে তখন এটা শো করতেছে। তাহলে এটাকে কি বলা হয়? অ্যাব্রিভিয়েশন। আমরা যে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন করি না, সেই অ্যাব্রিভিয়েশনের পার্টটাই। তবে এইটা আরো প্রফেশনালি লেখা যায়। যেমন আমি ধরেন এখানে লিখতেছি, এটা প্যারাগ্রাফ ট্যাগে দিলাম,
একটা h1 ট্যাগ দিলাম, একটা h1 ট্যাগ দিলাম। এখন এইখানে যদি আমি h1 টারে ক্লোজ করি এন্ড দেন এখানে যদি লিখে দিই ধরেন LITBD লিখলাম। এবার এর ভিতরে যদি টাইটেল লিখি ইকুয়াল ডাবল কোটেশন, এই টাইটেলে যা লিখে দিব সেটা কার্সর দিলে এখানে শো করবে, ঠিক আছে? জি লার্নিং ITBD। এবার এখান থেকে আমরা রিলোড দিলাম, এই দেখেন এখানে কার্সর নিলে শো করতেছে না? জি তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি হলো? এটা অ্যাব্রিভিয়েশন হওয়ার কারণে এখানে ডট 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 চিহ্নটা আসছে, হ্যাঁ একটা আর ডট ডট এটা চিহ্ন কোনো আছে। অ্যাব্রিভিয়েশন না, এটা সিম্পল একটা ট্যাগ, সেই ট্যাগের এখানে একটা টাইটেল শো করছে। তো আমরা অ্যাব্রিভিয়েশনটা ইউজ করব না, আমরা এইভাবে ইউজ করব, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশনটা ইউজ করা আসলে সুন্দর দেখা যায় না। বাট যদি কোনো জি বুকস এর ওয়েবসাইট তৈরি করেন, মানে বইয়ের ওয়েবসাইট তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার অ্যাব্রিভিয়েশন ইউজ করতে হবে। এই জন্য জানার জন্য জেনে রাখলাম, ঠিক আছে? জি ভাইয়া। আবার কিছু ট্যাগ আছে যেমন অ্যাড্রেস, সিটি, এরকম ট্যাগ আছে যেগুলো আমাদের প্রয়োজন হয় না। যেমন ADDRES অ্যাড্রেস, অ্যাড্রেস নামের ট্যাগ আছে। এত ট্যাগ আমাদের প্রয়োজন হবে না, 4 থেকে 5টা ট্যাগ হলে আমাদের কিন্তু জানার জন্য তো জেনে রাখতে হবে না? পাবনা, জানতে হবে। হ্যাঁ জানতে হবে, কারণ কখন কোন অপশন আমাদের কাজে লাগে বলা তো যায় না। দেখা যাচ্ছে একটা অপশন আমার মনে নাই কিন্তু আরেকটা অপশন তো মনে থাকতে পারে তখন। এই দেখেন এটা অ্যাড্রেসের মতো স্যাম্পল হয়ে গেল, অ্যাড্রেসের মতো লেখা হয়েছে না? হুম এটা তো ইটালিকের মতন হয়েছে ভাইয়া। ইটালিকের মতো হয়ে গেছে। নরমালি অ্যাড্রেস গুলা এরকম ফন্টে লেখা হয় আর কি। এটা অ্যাড্রেস, তার অ্যাড্রেস মানে সিস্টেম করছে তাই অ্যাড্রেস। এবার আমরা সবকিছু করলাম, একটা ক্লিক করলে সবকিছু সব জায়গায় চলে যাবে এরকম একটা কিছু চাই, তাহলে কি করব? একটা বাটন দেব। বাচন দিবে। বাটনের জন্য কি করব? বাটন ট্যাগ, বাটন। এবার আমরা এখানে লিখে দিব যে লগইন। এবার যদি আমরা একটা রিলোড দিই আমরা দেখতে পারবো একটা লগইন নামে একটা বাটন হয়ে গেছে, হয়েছে না? জি এই দেখেন আমরা এখানে একটু ভুল করছি জন্য এখানে দেখেন এটা ফিনিশ হয় নাই। এই দেখেন এখানে আমরা ক্লোজিং দিই নাই, যখন ক্লোজিং ক্লোজিং দিব চেক করিনি। হ্যাঁ এবার দেখেন ওইটা আর আসবে না, দেখছেন? জি তারপর আমরা ভিডিও অ্যাড করতে পারবো, আমরা আমাদের গুগলের যে ম্যাপটা আছে সেই ম্যাপ অ্যাড করতে পারবো, আমরা চাইলে টেবিল অ্যাড করতে পারবো, আমরা চাইলে বিভিন্ন আর্টিকেল লিখতে পারবো। মানে আমরা যেটা যেটা চাই সেটা সেটা করা এখানে পসিবল। তো ওইগুলো এখন দেখানো যাবে না, কারণ এখন দেখালে সেই সিকোয়েন্সটা ঠিক থাকবে না, কারণ এক একটা সাথে চলে, বুঝতে পারছেন? বুঝতে পারছি তারপর ভাইয়া। কোড লেখার জন্য কোড ট্যাগ আছে, কোড লেখার জন্য কোড ট্যাগ আছে যদি আমাদের সেগুলো প্রয়োজন হয় না। তো এই হচ্ছে বেসিক পার্ট। আমরা এখান থেকে যে বেসিক সিস্টেমটা শিখলাম, আপনার হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনি এই জিনিসটাই 3 বার করবেন। 3 বার করবেন কি রকম? আমি এই ফাইলটা আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই, এই ফাইলটাও দিব, ভিডিওটা যদি থাকে তাহলে ভিডিওটা আপনাকে দিয়ে দিব। এই যে এইটা যে করলাম এটা আপনি সুন্দর করে সাজাবেন, এখানে আপনার ইনফরমেশন গুলা দিবেন, আপনার নিজের একটা বায়োডাটা তৈরি করবেন, মনে থাকবে? যতটুকু শেখাইলাম জি ততটুকুর উপর ডিপেন্ড করে, নতুন কোনো কিছু অ্যাড করবেন না বা বিয়োগ করবেন না, যা যা শিখাইছি সেটার উপর ডিপেন্ড করে নিজে কিছু ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবেন, যতটুকু শেখাইছি ঠিক ততটুকু দিয়ে। এর বাইরে এক্সট্রা কোনো ট্যাগ শেখার বা জানার আপাতত এখন দরকার নাই। তাহলে হবে কি যে আপনি এইটুক জেনে আপনি যে জিনিসটা তৈরি করতে পারবেন নতুন ট্যাগ ছাড়া, সেটা আপনার মানে ভেতরে একটা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা নিয়ে আসবে, নতুন কিছু ইনোভেশন করতে পারবেন, বুঝতে পারছেন? জি মানে মনে করবেন যে আপনার হাতে এতটুকুই অস্ত্র আছে, এটা দিয়ে আপনার কাজ চালাতে হবে, এর বাইরে আপনি কিছু জি জানেন ভাইয়া না। বুঝতে পারছি। তাহলে নতুন কিছু তৈরি করতে পারবো আমরা ইনশাল্লাহ। এখানে ডিলেটেড ক্লোজ করে দিই। যাই হোক, তাহলে এইভাবে সুন্দর করে আপনার বায়োডাটা দিয়ে আপনি সুন্দর একটা ওয়েবসাইট বানায় আমাকে ফাইলটা দিবেন, মনে থাকবে? ফাইলটা দিবেন জিপ করে ঠিক হোয়াটসঅ্যাপে দিলেই চলবে। তারপরে আমি আগামী কালকে আপনাকে গুগল ক্লাসরুমের একটা লিংক দিব না, সেখানে আপনি আপনার ফাইলগুলো এখানে আপলোড দিয়ে দিবেন। হ্যাঁ, প্রতিদিনের ফাইল প্রতিদিন আপলোড দিয়ে দিবেন, ওকে আমি কারেকশন করে সেখানে আবার আপনাকে সলভ গুলো দিয়ে দিব, মার্কিং করে সলভ দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ভাইয়া। তাহলে আজকে ক্লাস রেকর্ডিংটা ক্লোজ করি। ক্লাস তো বুঝতে পারছেন? ভাইয়া হ্যাঁ ক্লাস বুঝতে পারছি। আমার এখানে আপনি দুইটা ওয়ার্ড ইউজ করছিলেন, এই দুইটা ওয়ার্ডে না আমার একটু ইয়ে আছে। যখন আমরা ওই যে
আপনার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছিলাম লিংক করার জন্য কোনো একটা ট্যাগ, তখন আপনি একটা হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ ইউজ করছিলেন প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি? মানে আচ্ছা এইচটিটিপিএস এই যে একটা ওয়ার্ড, এই হ্যাঁ প্রোটোকল জিনিসটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা আর আরেকটা কোশ্চেন কি? আর আরেকটা কোশ্চেন হচ্ছে উম, এই যে এই হেডিং, আমরা যে হেডিং লিখছি 1 থেকে 6 পর্যন্ত, এইখানে হুম হুম, ডিফারেন্স শুধু কি সাইজের জন্য যে লেখাটা বড় হবে ছোট হবে, নাকি অন্য কিছুর জন্য? আচ্ছা ঠিক আছে, এই দুইটাই তো কোশ্চেন। এই দুইটাই কোশ্চেন, বলছে আর কোনো কোশ্চেন? আচ্ছা আচ্ছা okay। প্রথম প্রথম কোশ্চেনে আসি, যেটা হচ্ছে আমাদের এখানে এইচটিটিপিএস এই জিনিসটা দিলাম কেন, এটার কাজ কি? আমাদের এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাগবে আমরা যখন ডাইনামিক কোনো ওয়েবসাইট তৈরি করবো বা যখন সি প্যানেল গুলো নিয়ে কাজ করব, তখন এই জিনিসটা খুব বেশি ভ্যারি করবে আমাদের। আমরা তো নর্মালি জানি যে ডাব্লিউ ডট দিয়ে তারপর ওয়েব অ্যাড্রেসটা দিলে আমাদের সেই ওয়েবসাইটটা কাউন্ট হয়। তাহলে এইখানে আমরা ফার্স্টে যখন www.google.com দিলাম, তখন কেন কাজ করলো না, এটা একটা কিন্তু কোশ্চিন মানে হওয়ার কথা। তারপর আমরা এইচটিটিপিএস দিলাম, তারপরে কেন কাজ করলো, এইটা এই প্রোটোকল জিনিসটাই বাকি। আমরা যখন এই এইচটিটিপিএস এই জিনিসটা যখন দিছি, তখন আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের যেই সার্চিং বারটা আছে, সেই বারটা তখন এটাকে রিড করতে পারছে। এইটার মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। এটা হচ্ছে সিকিউর। যখন আমরা বিভিন্ন সাইডে যদি যাই, যেমন একটা সাইডে আসি, এখানে আসলাম, এইটা দেখেন যে লক চিহ্ন আছে না, দেখা যায় একটা এই তালা যে আছে লক এখানে। চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, এই যে লক চিহ্নটা দেওয়া আছে, এই লক চিহ্নটা হয় মূলত যখন আপনার আইডিটা সিকিউর আছে। এইচটিটিপিএস যখন আছে তখন এটা লক থাকবে। আর যখন এটা সিকিউর থাকবে না, এইচটিটিপি থাকবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল পর্যন্ত থাকবে, মানে এসএসএল সার্টিফাইড হবে না, তখন এই জিনিসটা লক থাকবে না, ওটা আনসিকিউর অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে এটা লক থাকবে না। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যেটা লক থাকে না, অনেক ওয়েবসাইটে এখানে ক্রস চিহ্ন থাকে বা রেড মার্ক হয়ে থাকে, তো সেই ওয়েবসাইট গুলো সিকিউর না, মানে ওটা এসএসএল সার্টিফাইড না। তো এই জন্য আমাদের এই প্রোটোকলটা লাগে। আর প্রোটোকলটা কাজ করে মূলত এই ওয়েব অ্যাড্রেসে আপনার সাইটটাকে ওখানে রান করানোর জন্য। বোঝা গেছে? ওটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে আপনার যে লিঙ্কটা দিছেন, সেই লিঙ্কটা, এখানে যে লিঙ্কটা দিছেন, এই লিঙ্কটা সে ট্রান্সফার করতেছে প্রোটোকলের মাধ্যমে। একটা প্রোটোকল লাগবে না যে কোনো কিছু, তার মাধ্যম দিয়ে তো সে কাজটা করবে। জি। এটাই হচ্ছে সেই প্রোটোকল। মানে অর্থাৎ আমরা সহজ ভাষায় বললে বুঝতে পারি এইভাবে, যে এই এইচটিটিপিএস এর কাজটা হচ্ছে কোনো লিঙ্ক থাকলে বা কোনো ওয়েব অ্যাড্রেস থাকলে সেই অ্যাড্রেসটাকে ওয়েব ব্রাউজারে সুন্দরভাবে রানিং করার জন্য লাগে। ঠিক আছে? মানে এটা কি সামহাও কোনো একটা ব্রিজের মতন, যে দুই পাশে দুইটা জিনিস আছে, এটা দিয়ে মানে দুইটারে একত্রিত করা, বিষয়টি অনেকটা এরকম? মানে বুঝিনি, আরেকবার বলেন। মানে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে আমার ব্রাউজার, হ্যাঁ আর আরেকটা হচ্ছে যে আপনার google.com। তো এই ব্রাউজার আর হ্যাঁ, google.com এর মধ্যে এইচটিটিপিএস, এটা কি একটা ব্রিজের মতন, মানে দুইটা ইসের মধ্যে এরকম কোনো কাজ করে, বিষয়টা কি এরকম কিছু? ব্রিজের মতোই, ঠিকই বলছেন, মানে ওয়ান কাইন্ড অফ ব্রিজের মতো, এটা একটা রোডই, এটা ছাড়া কোনো ওয়েব অ্যাড্রেস কাজ করবে না। মানে আপনার ওই পারে যাইতে গেলে, মানে এটাকে আপনার রান করাতে গেলে অবশ্যই আপনার এই প্রোটোকলটা লাগবেই। ব্রিজে মানে বাহ্যিক দিক দিয়ে ঠিকই বলছেন, বোঝার জন্য ক্ষেত্রে এটা বুঝতে একটা ব্রিজ পারছি। ধরে নিতে পারেন। ঠিক আছে, মানে এটা মূলত যখন আমাদের এনক্রিপ্ট অবস্থায় থাকে, তখন আমাদের ওই আপনার এইচটিটিপি পর্যন্ত থাকে। আমি দেখাবো যখন আমরা ধরেন ওয়ার্ডপ্রেস সাইট বা ডাইনামিক কোনো ওয়েবসাইট যখন কাজ করব, তখন এই বিষয়টা সম্পর্কে খুব ভালো মতো জানতে পারবেন। যেমন এখানে এসএসএল থাকবে, আবার আপনাদের টিএলএস থাকবে, এরকম বিভিন্ন রকমের ফাংশনালিটি বিষয় থাকবে। সেই বিষয়গুলো কাজ করার ক্ষেত্রে তখন বুঝতে পারবেন আসলে এটার কাজ কি, মেনলি কাজ কি, আর এটা কাজ করে কিভাবে। কারণ যতক্ষণ না পর্যন্ত ডোমেন হোস্টিং এর বিষয়টা আসতেছে, ততক্ষণ তো আপনি এই অ্যাড্রেসের সম্পর্কে বুঝতেই পারতেছেন না, মানে জানতে পারতেছেন না। ডোমেন হোস্টিং যখন আসবে তখন এই টপিকটা ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, তবে এতটুকু মাথায় রাখেন যে এইটা আমাদের এসএসএল সার্টিফাইড এর উপর অনেক কিছু ডিপেন্ড করে এখানে। ঠিক আছে, আরেকটা বিষয় বলছিলেন ওই যে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। হ্যাঁ, এটা শুধুমাত্র এই সাইজগতই প্রবলেম, মানে এই সাইজগত 6 যে পর্যন্ত? ডিফারেন্সটা আছে। হ্যাঁ, সাইজগত যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাই, এছাড়া কোনো ডিফারেন্স নাই। H1 বড়, H6 ছোট, মানে এতটুকুই। এটা না স্পেসিফিক স্পেসিফিক কোনো ভাবে রকম কোনো কোনো জায়গায় পার্ট, না না না। স্পেসিফিক
স্পেসিফিক ভাবে যে এইখানে এটা বুঝতে পারছি। যে H1 ট্যাগটা হবে এটা মোটা হবে, একটা হেডিং এর মতো লুক দিবে, আর H1 টা বড় হবে। একইভাবে H2 টা ওই মোটাই হবে, বড়ই হবে, কিন্তু H1 এর থেকে ছোট হবে। একই সিকোয়েন্সে 6 পর্যন্ত আসবে ছোট হতে হতে। বুঝা গেছে? বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তাহলে এইটা ছিল আজকের বেসিক ক্লাসটা। আমি রেকর্ডটা অফ করে দিই তাহলে।